নমস্কার। ফোর্থ পিলার উই দ্য পিপল আজকে আলোচনা করতে যাচ্ছে চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যু নিয়ে। সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথাবার্তা হচ্ছে, সকলেই কথা বলছেন। কেউ বলছেন যে অসাধারণ একটা কর্মজীবনের সমাপ্তি, দুঃখজনক সমাপ্তি। কেউ কেউ এমন কথা পর্যন্ত বলছেন যে তিনি যেভাবে ভারতের দুর্দশার চিত্র সারা পৃথিবীর কাছে তুলে ধরেছিলেন, যেভাবে দেশের প্রতি যথেষ্ট কর্তব্য পালন করেননি, তাতে তার এই মৃত্যু প্রাপ্য ছিল। দানিশ সিদ্দিকীর মৃত্যু নিয়ে আমরা কথা বলবো। আমি তাদের সঙ্গে যাদের এই বিষয়ে কথা বলার অধিকার আমি মনে করি সব থেকে বেশি, আমরা মনে করি সব থেকে বেশি। কলকাতা তথা সারা দেশের অগ্রগণ্য ফটো জার্নালিস্ট আজকে আমার সঙ্গে রয়েছেন, যারা আফগানিস্তানে কাজ করেছেন, অনেকেই আফগানিস্তানে কাজ করেছেন, যারা করেননি তাদেরও এই ধরনের প্রচুর যাকে বলে কনফ্লিক্ট রিজিয়নে, যুদ্ধ, দাঙ্গা, প্রাকৃতিক দুর্যোগ কভার করার অনেক অভিজ্ঞতা রয়েছে, এবং তারা জানেন যে এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের জায়গাতে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করে তাদের কর্তব্য পালন করতে হয়, বহু মানুষের কাছে, আপনাদের আমার মতো সকলের কাছে পৌঁছে দিতে হয় সারা পৃথিবীর খবর। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অশোক মজুমদার, অজয় রায়, দেশকল্যাণ চৌধুরী, জয়ন্ত শাহ। আমার সঙ্গে রয়েছেন দিলীপ ব্যানার্জি, দিলীপ ব্যানার্জিও রয়েছেন। এরা সকলেই প্রতিষ্ঠিত ফটো জার্নালিস্ট। আমি আবারও বলছি, আমার শুধু কলকাতার বা পশ্চিমবঙ্গে নয়, আমার বিচারে এরা সারা দেশের অগ্রগণ্য ফটো জার্নালিস্টদের মধ্যে পড়েন। এরা কাজ করেছেন আফগানিস্তানে, এদের অভিজ্ঞতার কথা আমরা শুনবো। আমরা শুনবো যে এরা কিভাবে এই ধরনের সিচুয়েশন, এই ধরনের পরিস্থিতিতে কাজ করেছেন, এবং দানিশ সিদ্দিকীকে যারা ব্যক্তিগতভাবে চিনতেন তাদের কথা শুনবো। আমার যতদূর জানা আছে, জয়ন্ত শাহ সম্ভবত বা দানিশ সিদ্দিকীকে কি ব্যক্তিগতভাবে আমাদের যারা রয়েছেন এর মধ্যে তারা সব থেকে ভালোভাবে চিনত। রয়টার্সে জয়ন্তর পরে কাজ করেছে দানিশ সিদ্দিকী। জয়ন্তর একটা উত্তরসূরি বলা চলে আমি যতদূর জানি। জয়ন্ত, তোমার কথা আমি প্রথমে শুনতে চাই যে দানিশ সিদ্দিকী সম্পর্কে তোমার যা বক্তব্য, তোমার যা মনে আছে, তুমি যদি সংক্ষেপে বলো। জয়ন্ত, আনমিউট করতে হবে জয়ন্ত প্রথমে তোমাকে নিজেকে। আমি 2009-এ যখন রয়টার ছাড়ি, তখন দানিশ জয়েন করে 2010-এ। আমার সঙ্গে ওর সত্যি কথা বলতে গেলে কি মৌখিকভাবেই সবটাই, মানে টেলিফোনের মারফতই কথা হয়েছে। প্রথম কথা হচ্ছে যেটা সম্ভবত আমার ব্ল্যাকবেরি ফোনটা দানিশকে দেওয়া হয়েছিল, এবং ব্ল্যাকবেরি ফোনে একটা পাসওয়ার্ড থাকে, সেটা ন্যাচারালি দানিশ আমাকে জিজ্ঞেস করেছিল, তখন বম্বে ছিল, যে এইরকম কথা। পরবর্তীকালে কাজকর্ম করতে একটা কথাবার্তা হয়েছে। খুব যে বিশেষ, আমার সঙ্গে ওর পরিচয় পুরোটাই ছবির মাধ্যমে। তখন আমি রয়টার ছেড়ে দিই এবং তারপরে আমি অন্য কর্মসূত্রে অন্য জায়গায় জয়েন করি। কিন্তু দানিশের ছবি এবং দানিশের কাজকর্ম এবং দানিশের যা ছবি আমরা দেখেছি, আমার তো মনে হয় যে চিত্র সাংবাদিকতার ইতিহাসে এটা একটা অমূল্য সম্পদ। আর রয়টার্সে কাজ করার সূত্রে আমিও অবশ্য আফগানিস্তান গিয়েছিলাম, সেটা 2003 সালে মার্চ মাস নাগাদ। যেভাবে দানিশ গিয়েছিল সেভাবেই প্রায় এমবেডেড আমাদের পাঠানো হয়েছিল সে সময়। তখন অফিস সেভাবে তৈরি হয়নি, তখন ফটোগ্রাফারদেরকে এবং রিপোর্টারদেরকে সম্ভবত বিভিন্ন জায়গা থেকে পাঠানো হতো। সেভাবেই আমি গিয়েছিলাম। আমি প্রায় 1 মাস 10 দিন মতো আফগানিস্তানে কাজ করেছিলাম। আমার কাজে সে সময় তখন সবে তালিবান গভর্নমেন্ট টেক আপ করেছে এবং স্কুল ওপেনিং হচ্ছে, একটা ডেভেলপমেন্টের শুরু। তখন তালিবানরা চলে গেছে অনেক আগেই, কোয়ালিশন ফোর্স দখল করে নিয়েছে। তো এইভাবেই আমি কিন্তু আমার মনে আছে তখন আমাদের যিনি গ্লোবাল ফটো এডিটর ছিলেন টম শ্লোকোবিনি, উনি সকালবেলা সিঙ্গাপুর থেকে প্রথমেই ফোন করে বলতেন যে সেফটি সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ম্যান। তুমি যাই করো নাই করো, তোমার নিজের সেফটি সিকিউরিটিটা বাঁচি সবসময়। কিন্তু ওটা এনকারেজ, এরকম নয় যে তুমি কালকে এখানে চলে যাও সেখানে চলে যাও, এই ছবি চাই তাই, এরকম নয়। প্রথমেই দিন শুরু হতো যে সেফটি সিকিউরিটি ফার্স্ট প্রায়োরিটি। এবং তার সত্ত্বেও আমার মনে আছে যে এই যেহেতু আফগানিস্তান পাঠাবে বলে ওরা অলরেডি একটা কোর্স করায় আমাকে, যেটা কোর্স কল হোস্টাইল এনভায়রনমেন্ট কোর্স, যেটা আমাদেরকে লন্ডনে পাঠিয়ে করানো হয়েছিল, যাতে আমরা হোস্টাইল এনভায়রনমেন্ট সিচুয়েশনে কীভাবে কাজ করতে পারি তার একটা প্রাথমিক ট্রেনিং, কিছু জিনিস আমার তো একদম একটা ট্রেনিং প্রয়োজন হয়। সেই ট্রেনিং কিন্তু রয়টার বা বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট সবই আমাদের সে সময় দেওয়া হয়েছিল আর কি। তো এইভাবেই আফগানিস্তানে মূলত আমরা কাজ করেছি। তা সত্ত্বেও তো এরকম ঘটনা ঘটে যায়
আমার মনে হয় তোমাদের মধ্যে সব থেকে আগে বোধহয় আমার তালিবানদের দেখা সৌভাগ্য হয়েছে 1996 সালে প্রথম যখন তালিবানরা কাবুলে এলো। তখন অবশ্য দুর্ভাগ্যজনক ভাবে আমার সে কোনো ফটো জার্নালিস্ট ছিল না। আমাকে তখন আনন্দময় পত্রিকা শুধু আমি একলাই গেছিলাম, ফলে ফটো জার্নালিস্ট ছবি তোলার কারোর সুযোগ ছিল না। কিন্তু আমি দেখেছি কাবুল শহরে তালিবানদের দাপটটা তখন সদ্য এসেছে, সেটা পরে আমরা আলোচনায় আসবো। আমাদের মধ্যে যারা রয়েছেন তার মধ্যে দিলীপ দারও আফগানিস্তানে কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, এবং দিলীপ দা তোমার থেকে শুনতে চাই যে তোমার অভিজ্ঞতার কথা সংক্ষেপে আফগানিস্তানে এবং এই ধরনের যুদ্ধ, তুমি বোধহয় সিরিয়াতেও কাজ করেছো, যুদ্ধ কনফ্লিক্ট অনেক জায়গাতেই কাজ করেছো, তোমার অভিজ্ঞতার কথা একটু শুনতে চাই দিলীপ দা। কিন্তু আনমিউট করো প্রথমে তোমাকে নিজেকে। অনেকেই জিজ্ঞেস করেছে কি হলো, কেমন করলো, কতখানি রিস্ক ছিল। তা আমি বলতাম, দেখো সোজা কথা যে আমি এই কথা বলতে পারবো যে আমার কানের মাথা দিয়ে গুলি চলে গেছে এবং দিয়ে গুলি চলে গেছে, কোনো গল্প নেই। কিন্তু একটাই গল্প যে মানে গোয়িং টু বি দ্য সিচুয়েশন ইজ সামথিং লাইক দ্যাট, যে তুমি নিজেও জানো না তোমার কখন মৃত্যুটা হবে। তো বিভিন্ন জায়গায় আমি যেরকম যে এসেছিলাম থ্রু কাজাকিস্তান দিয়ে ঢুকেছিলাম মধ্যরাত্রে দামোদরিয়া ক্রস করে, এবং ওখানে আমি 2001-এ প্রায় 1 মাস আমি ছিলাম। তার গিরিখাতের মধ্যে দিয়ে যাওয়া, জিপে করে, একটা জিপ হায়ার করে। শুধু আমি ছিলাম না, আমার সাথে আমাদের রিপোর্টার যে রাজ চেঙ্গাপ্পা, দেন সোম ছিল যে এনডিটিভি, আরো আজতকের লোক ছিল, সবাই ছিল। তো এইটা এমন এমন কিছু জায়গায় আমাদের পড়তে হয়েছে যে যেরকম একটা এই লাইন আছে, ওইটা বলে তালিবান ভার্সেস হচ্ছে নর্দার্ন অ্যালায়েন্স। তো আমরা দেখেছি দূর থেকে ওখানে সব ওরা শৃঙ্গার করছে, এরা এই দিক থেকে যাচ্ছে, দেয়ার ইজ নো কাইন্ড অফ বর্ডার, ইটস এ কাইন্ড অফ ওয়ান লাইন, দিস ইজ বেসিক্যালি। ওখান থেকে আবার এসে হুড় করে অনেকে আবার জয়েন করছে নর্দার্ন অ্যালায়েন্স, এরকম একটা পরিস্থিতি আর কি। মানে এটা খুব, মানে তখন হচ্ছে যে তার উপরে মাইন্স তখন মানে ডিমাইনিং হয়নি, তখন কোথা দিয়ে যেতে হবে কোথা দিয়ে যেতে হবে না, ইটস এ মেজর রিস্ক। কিন্তু আমার মনে হয় যে সেই সময় এর সাথে এছাড়া অনেক কিছু দেখেছি, যেরকম অরফান হয়ে যাওয়া, যেরকম বাচ্চা লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খেতে চায়। ওর বাবা গেছে যুদ্ধে, মোস্ট অফ দেম তারা গেছে হচ্ছে যুদ্ধে গেছে, তারা যুদ্ধ না গেলে পয়সাও পাবে না, খেতেও পাবে না, এরকম একটা সিচুয়েশন বরাবরই তৈরি হয় প্রত্যেকবারে। আর এটা মানে এটা তো দিনের পর দিন, বছরের পর বছর দেখছি যে ওকে টোপকে ওখানে ঢুকছে, তালিবান ঢুকছে, না অন্য বেসিক্যালি একটা ট্রাইবাল কনফ্লিক্ট বলতে গেলে। আর পেছনে কে আছে না আছে সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু একটা ট্রাইবাল কনফ্লিক্ট দিনের পর দিন চলছে। 60,000 বাচ্চা হয়তো তারা অরফানে রয়েছে, বা 1 লক্ষ লোক হয়তো মানে তাদের হাত গেছে, ঠ্যাং গেছে। দিস ইজ দ্য কাইন্ড অফ থিং, দিস ইজ ভেরি প্যাথেটিক ইনফ্যাক্ট। অ্যান্ড আফগানিস্তান যাওয়া আমি 5-6 বার তো গেছি, and I covered the Herat, then to Kabul, then Jalalabad, then to Mazar-e Sharif. There's all this আমি একা একা গেছি সব জায়গায় আর কি। তো এই হচ্ছে অবস্থা, মানে ইটস ভেরি ভেরি, বাচ্চাদের জন্য বা বয়স্ক লোকের জন্য প্রত্যেকের পক্ষে এটা দিনের পর দিন এক জায়গা থেকে একটা কাইন্ড অফ নোম্যাডিক নেচার, মানে হয় চলে গেল ক্যাম্পে, না হলে আবার এখানে চলে গেল। দিস আর দ্য কাইন্ড অফ থিংস আমার মনে হয় একটা দেশ আর কি। তো this is what I can say, but we can see that next, what is the next coming. হ্যাঁ, আসলে আমি যখন গেছি আমি তো একেবারেই, তখন তো সদ্য শুরু হয়েছে, তার আগে খুব কম বাঙালি সাংবাদিকই গেছেন। তা সত্ত্বেও আমার মনে আছে আমি থাকতাম কাবুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, আর সেই হোটেলেরই উপরে ফ্লোরগুলোতে আমি যখন গেছি তখন পাকিস্তানের সেনাবাহিনীর অফিসাররা থাকতেন, এবং তারা হচ্ছে আফগানিস্তান তালিবানদের আসলে ট্রেনিং দিতেন বা পরিচালনা করতেন আর কি। সে একজন পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার কিন্তু আমাকে বলেছিলেন কখনো কখনো পাকা রাস্তা থেকে বাইরে খুব আগ্রহ হচ্ছে মাঠের মধ্যে নামবে না, কখনো গাড়ির থেকে কিন্তু বেরোবে না, কখনো কিন্তু তোমার দোভাষী ইন্টারপ্রেটার যে আছে তার থেকে খুব বেশি দূরে থাকবে না। এগুলো কিন্তু আমাদের তখনও বলা হতো। দেশকল্যাণ, আমি তোমার একটা লেখা আজকে অনেকেই পড়েছেন, তুমি সেটা কিছুটা ইঙ্গিত করেছো যেভাবে চলা উচিত এই পরিস্থিতিতে, এই ধরনের সিচুয়েশনে, সেটা সম্পর্কে তুমি যদি কিছুটা বলো। তুমি কিছুটা ইঙ্গিত করেছো আজকে তোমারটা লেখাটায়, অনেকেই তোমার লেখাটা পড়েছেন। দেশকল্যাণ, তুমি যদি বলো, আনমিউট করে নিয়ে তোমাকে প্রথমে।
এই ব্যাপার হচ্ছে যে আগে প্রথমে একটু বলি, দিলীপদা তোমার মনে আছে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল ওখানে, ওই একটা একটা কোনো প্রেস কনফারেন্স হচ্ছিল, তোমার সঙ্গে দেখা হয়েছিল, সে একটা ইয়ে ব্যাপার হচ্ছে যে মানে আসলে দেখুন, যে সাংবাদিক, একজন চিত্র সাংবাদিক কোথায় মরে যাবে তার তো কোনো ঠিক নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে ওই মানে খুব ব্যক্তিগতভাবে বলতে গেলে ওই মানে এমন জায়গায় মরে যাব যে কেউ জানতে পারবে না, তারপরে আমাকে খুঁজে পাওয়া যাবে না, এইটা একটা মানে এটা একটা কাইন্ড অফ ইয়ে তৈরি করে, সাইকোসিস তৈরি করে ভেতরে। তো সেইটা একটা কিন্তু যে আফগানিস্তানে নামছে বিশেষ করে ক্যামেরা নিয়ে, আর তারপরেও যদি সে বিশেষ করে ভারতীয় হয় তাহলে তার মধ্যে থাকে। তো কেন মানে কেন একে আপনি খুব ভালো করে জানেন যে তালিবানরা ভারতীয়দের তুলে নিয়ে যেতে খুব পছন্দ করে, মানে দে রিয়েলি লাইক, আমেরিকানদের তুলতে পছন্দ করে, তারপরেই যেটা পছন্দ করে সেটা ভারতীয়দের তুলে নিয়ে। ভারত একদম সব থেকে বড় ঘোষিত শত্রু ওদের, ভারত। হ্যাঁ হ্যাঁ, মানে খুব খুশি হয়। তো এই মানে একটা জায়গায় যাওয়ার পরে আমরা তো শুধুমাত্র আফগানিস্তান নয়, আরো অনেক কনফ্লিক্ট জোনে যাই, কিন্তু গেছি, কিন্তু এই আফগানিস্তানের ইয়েটা হচ্ছে যে এখানে মৃত্যুটা হচ্ছে যে মানে খানিকটা মনে হয় যেন খানিকটা ইউ আর ওয়েটিং ফর সাম অড সিচুয়েশন, এইটা কিন্তু অন্য জায়গার সঙ্গে ডিফারেন্ট একটু। কথা বললে অবিরত কথা বলে যাওয়া যায়, কিন্তু ছোট্ট একটা উদাহরণ দিই কিরকম এই জিনিসটা, সেটা হচ্ছে যে গত 2018 সালে আমাদের একজন ফটোগ্রাফার মারা যায়, তার নাম হচ্ছে শাহ মারাই, তাকে জয়ন্তও চেনে। তো শাহ মারাই হচ্ছে আমাদের, আমি যে অর্গানাইজেশনটা কাজ করতাম এএফপি, তার ফটোগ্রাফার ছিলেন। তো শাহ মারাই হচ্ছে যে আমাকে এটা আমি শেষবার যাই 2010 সালে। 2010 সালে আমার যে অ্যাসাইনমেন্টটা ছিল ছিল একটা ডাচ টিমের সঙ্গে এমবেডেড। আমি উরুজগান বলে একটা প্রভিন্সে, কান্দাহারের একটা জায়গায় গেছিলাম। তো সেখানে যখন আমি বেরোচ্ছি, যখন আমি যাচ্ছি, আলটিমেটলি যখন আমরা আমাদের অফিসটাই মানে অফিস এবং বাড়ি একটাই বাড়ি আর কি, একটাই বাড়ি, তার নিচের তলা অফিস, অনেকেরই তাই ছিল, ওপরে আমরা থাকতাম। তো আমরা যখন আলটিমেটলি লিভ করছি সকালবেলা বাগরাম থেকে যাব, তো তখন ও আমাকে জড়িয়ে ধরলো, মারাই। ওরা এমনি ন্যাচারালি খুব একটু বেশি এক্সপ্রেসিভ আর কি, আপনার সবার খুব আন্তরিক এবং খুব জড়িয়ে টড়িয়ে ধরা। আমাকে জড়িয়ে ধরলো, ধরে আমাকে বললো যে দেশো, আমি এখনো শুনতে পাই কথাটা, আমার গায়ে এখনো হয় যে দেশো, আই ওয়ান্ট টু সি ইউ ব্যাক ইন ওয়ান পিস। তো আমার কানে না খটকা লাগলো, কি বলছি, পাগল না উন্মাদ? হ্যাঁ, তো যাই হোক হজম করলাম। ও যে সবসময় খুব ভালো ইংরেজি বলতো, তা মানে বলতো আর কি। তো এই কথাটা আমার কেমন স্ট্রেসড হয়ে গেলাম জিনিসটাতে। তো যাই হোক, তারপরে আমি বুঝলাম যে এই যে কথাটা বলেছে, ও কিন্তু কোনো কথার কথা বলেনি, ও বলেছে কারণ হচ্ছে এরকম বহু ঘটনা ঘটেছে যখন বডিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ফেরত এসছে। কেউ মারা যাওয়াটা ওখানে খুব বড় খবর নয়। মৃত মানুষকে ওয়ান পিস পাওয়া যায়নি। আমি থ্রেটটা বোঝানোর, থ্রেটের ডিগ্রি বোঝানোর জন্য এটা বললাম যে ওখানে কিন্তু একজন জার্নালিস্ট মরে যাওয়া, একজন মানুষ দুম করে মরে গেছে, এটা কোনো বড় ঘটনা নয়, কিন্তু মরে যাওয়ার পরে তার যে সব দেহ অংশগুলো পাওয়া গেল কি গেল না, এইটা একটা ব্যাপার, এটা একটা কনসিডারেবল ফ্যাক্ট। তো ব্যাপারটা এরকম ক্রমশ খারাপ হয়েছে। মানে আমি যখন প্রথমবার 2010 সালে যাই, তখন আমরা গাড়ি চালিয়ে 300 কিলোমিটার ঘুরেছিলাম, গাড়িতে করে, যেটা পরের বার যখন গেলাম তখন সেটা 30 কিলোমিটার যেতেও হেলিকপ্টার ইউজ করতে হয়েছে। মানে ডিটোরিয়েশনটা এরকম হয়েছে। আর কালকে আমি কথা বলে বুঝছিলাম যে ডিটোরিয়েশনটা এরকম যে কাবুল শহরটা খুব বড় শহর নয়, তারও মানে একটা খুব স্বল্প এলাকায় লোকে, মানে সাংবাদিকরা মূলত ঘোরাঘুরি করে, তার বাইরে তারা যায় না, যেতে ভয় পায়, শুধু না যায় না, কারণ গেলেই মৃত্যু যেন অপেক্ষা করছে, এই ব্যাপারটা। এইটা হচ্ছে এখন, মানে এই আমি যদি বলি 20 বছরের মধ্যে, যে 20 বছর সময়ের মধ্যে যদি একটা শহরের অধঃপতন, মানে মানুষের কাজের পক্ষে সমস্যা যদি বলি, তাহলে এটা এইভাবে বলতে পারি। আসলে তোমরা যে সময় গেছো, আমি তারও আগে গেছি। আমি যেটা বলছি তারও আগে, মানে গত 40 বছর ধরে তো আফগানিস্তান প্রায়
ক্রমাগত গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি যখন গেছিলাম এবং তার অবস্থাটা কাবুল বা আফগানিস্তানে একটা একদম যেরকম ওই যে ঢেউয়ের মতো আর কি, কখনো উঠেছে কখনো নেমেছে, কখনো উঠেছে কখনো নেমেছে, এরকম ভাবে পরিস্থিতিটা হয়েছে। আমি যখন গেছিলাম তখন কিন্তু ঠিক একই অবস্থা ছিল, মানে কাবুল শহরে বাইরে যাওয়ার কোনো প্রশ্ন ছিল না। কাবুল শহরটা পুরো বিধ্বস্ত, তখন গোলা গুলিতে মানে কাবুল ইউনিভার্সিটির দিকে তাকানো যেত না, ধ্বংসস্তূপের মতো অবস্থা শহরটা, শহরের বাইরে যেত না। তুমি একটা সময় গাড়ি করে যাওয়ার কথা বলছো, তখন মানে পেট্রোল জিনিসটা বলে কোনো জিনিস ছিল না, লোকে সাইকেলে করে চলাফেরা করতে প্রধানত, এবং সেই সাইকেলের যন্ত্রাংশ সমস্ত কলকাতা থেকে যেত। আমরা অন্যদের কাছে আসবো, একজন দর্শকের একটা প্রশ্নের সুবাদে আমরা আলোচনাটাকে একটু এগিয়ে নিই। ভারতীয় সঙ্গে তালিবানদের শত্রু মনোভাবের কারণ কি? আপনি ইন্টারনেটে পড়লে বা গবেষণা করলে অনেক কিছু জানতে পারবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা একটা বলি। আমি যখন 96 সালে ফিরছি, 10 দিন ওখান থেকে যখন ভারতে ফিরছি, তখন কিন্তু আমি একমাত্র বাঙালি তথা ভারতীয় সাংবাদিক। ফ্লাইটটা ছিল কাবুল থেকে অমৃতসর, দিল্লির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। সেই ফ্লাইটে প্রচুর আফগান নারী পুরুষ ছিলেন, পুরো মহিলারা পুরোপুরি কালো বোরখায় ঢাকা, পুরুষরা যেরকম ওদের ট্র্যাডিশনাল পোশাক পরা। আমার মনে আছে আরিয়ানা হচ্ছে ওদের এয়ারলাইন্স, আরিয়ানা এয়ারলাইন্স এর ফ্লাইট আমি ফিরছিলাম। আমার মনে আছে পাইলট যেই ঘোষণা করলেন যে আমরা এখন ইন্ডিয়ান এয়ার স্পেসের মধ্যে প্রবেশ করেছি, আরিয়ানা আফগান পাইলট ঘোষণা করলেন, সেই মুহূর্তে প্লেনের মধ্যে একটা যেন মুক্তির একটা উচ্ছ্বাস শোনা গেল, একটা আওয়াজ, মানে আনন্দের উচ্ছ্বাস শোনা গেল। বহু মহিলা তারা বোরখাটা খুলে ফেললেন। আমি দেখলাম কারো কারো ব্যাগ থেকে লিপস্টিক ইত্যাদি বেরোলো, তারা একটুখানি লিপস্টিক ঘষে নিলেন, একটুখানি মুখে পরিষ্কার পরিষ্কার করে নিলেন, যেরকম সাধারণভাবে মানুষ করে থাকেন। তখন এই শত্রুতার কারণটা এইটা, তখন ভারত মানে ছিল স্বাধীনতা, মুক্তি, মুক্ত চিন্তা, আর তালিবান শাসন মানে ছিল এখানে মানুষকে একরকম ভাবেই চলতে হবে, এবং তার মধ্যে বিশেষ করে মহিলাদের কোনো অধিকারই নেই, কোনো স্বাধীনতাই নেই কোনো কথা বলার। তালিবানদের সঙ্গে ভারতের শত্রু মনোভাবের যেটা কারণ বললাম, অনেক কারণ গবেষণা করলে খুঁজে বার করা যাবে। প্রধান কারণ হচ্ছে এইটা, ভারত যে মুক্ত চিন্তার পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, বহুত্ববাদের পক্ষে, তালিবানরা ছিল তার সম্পূর্ণ বিপরীত। আমি আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম, আবারও বলি, আমি আশা করি যে আমাদের ভারত ভবিষ্যতেও সেরকম থাকবে। শুধু আফগানিস্তানতে নয়, আরো বহু কনফ্লিক্ট সিচুয়েশনে, বহু দুঃখ মানে প্রচন্ড বিপজ্জনক পরিস্থিতিতে, প্রচন্ড হোস্টাইল অ্যাটমসফিয়ারে, যেখানে আমার কোনো বন্ধু নেই, আমাকে সংগ্রাম করে কাজ করতে, সেরকম সিচুয়েশনে কাজ করার অভিজ্ঞতা অন্যদের রয়েছেন। অজয়, আমি আপনার কিছু গল্প শুনতে চাই, আপনার এই ধরনের কিছু অভিজ্ঞতা আফগানিস্তানে হোক বা অন্য জায়গায় হোক। আসলে আমি আফগানিস্তানে যাইনি, আমার অভিজ্ঞতার মানে প্রশ্নই ওঠে না, কিন্তু আমি অন্যত্র যেমনি শুধু ওয়ার কাভার আমি করিনি, কারণ ওয়ার কাভার করার প্রশিক্ষণ আমার কোনোদিনই ছিল না, কিন্তু আমি অনেক অ্যাডভার্স পজিশনে অনেক কাজ করেছি, যেমনি সুনামিতে কার্নিকোবরে কাজ করেছি। তার আগে আমি একটা কথা বলতে চাই, এই প্রথমে অন্য একটা সূত্র ধরে যে কথাটা তুমি বললে যে তানিশ সিদ্দিকীর মৃত্যু নিয়ে বিচিত্র রকম সমস্ত কথাবার্তা তার পক্ষে বিপক্ষে এমন ভাবে বলা হচ্ছে। আমি জানি না আমাদের বর্তমান দেশ বা আমাদের সমাজ কোথায় যে দাঁড়িয়েছে, যে একজন মানুষের তার প্রফেশনাল স্কিলকে এমনভাবে নক্করজনকভাবে বদনাম করা হচ্ছে বা তাকে ছোট করা হচ্ছে। আজকে যদি আমাদের সমসাময়িককালে যে যুদ্ধের কথাগুলো আমাদের মনে আছে, তার মধ্যে ভিয়েতনামের যুদ্ধ সবচেয়ে আমাদের কাছে এখনো ভিয়েতনামের যুদ্ধের গল্প, তাদের ফটোগ্রাফারদের গল্প, কারণ এপির 12 জন ফটোগ্রাফার মিলে একটা ডকুমেন্টারি করেছিল, এবং তাদের বিভিন্ন বইয়ে পড়ে যে গল্প জানা যায় সেগুলো আমাদের কাছে ভীষণভাবে খুব আলোড়ন সৃষ্টি করেছিল। যেমন এডি অ্যাডামাসের যে ছবিটা, যেটা একজন ব্রিগেডিয়ার জেনারেল একজন ভিয়েতনামি গুলি করে মেরেছিল, সেই ছবিটা সে বলেছে আমেরিকার মানুষের মতবাদ পাল্টে দিয়েছিল। তাহলে একটা ছবির কত ক্ষমতা, এবং একটা ছবি কিভাবে একটা সমাজে এত বড়, মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের সবাই জানে কি ধরনের বৈরিতা ছিল,
রাতারাতি সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিশাল জনগোষ্ঠী সেটা ভিয়েতনামের যুদ্ধের পক্ষে চলে এলো। তো আমাদের এই যে আজকে যে তানির সিদ্দিকী আমাদের করোনার সময় যে ছবিগুলো তুলেছে, সেই ছবিগুলো তো আসল চিত্র, এবং একজন চিত্র সাংবাদিকের তো কাজই তার আসল চিত্রকে ধরে রাখা। আমি সেটাই বলতে চাই, এইটা নিয়ে যারা সমালোচনা করে, যারা এটা নিয়ে উচ্ছার ওঠায়, তারা হয় নির্বোধ, আর না হলে তারা গণতন্ত্র মানে এই কি বলে এই সমাজের তাদের অবস্থান কোথায় বলা মুশকিল। আমার শুধু ওই যখন সুনামির যে কভারেজের কথা বলছিলাম, আমার মনে আছে সুনামির ঠিক পরের দিন আমি চলে যাই কার্নিকোবরে, এয়ারফোর্সের ফ্লাইটে কার্নিকোবরে চলে যাই। দিয়ে যখন দাঁড়িয়েছিলাম, নামলো যখন ফ্লাইটটা, তখন দেখলাম ওখানে যে আর্মি বেসের যিনি কমান্ডেন্ট ছিলেন, তিনি এসছেন একটা হাফ প্যান্ট পরা, তার হাতের জামা নেই কিন্তু হাতাটা আছে। সে এসে তার ওই পাইলট যে নামলো তাকে হ্যান্ডশেক করলো। তারপরে শয়ে শয়ে মানুষ আসছে। হলো কি, সন্ধ্যেবেলা এত মানুষ, উন্ডেড মানুষ আসতে আরম্ভ করলো যে আমরা যে ফিরবো, আমরা উঠলাম প্লেনের মধ্যে। তো আমি তখন মণিদীপা ব্যানার্জি ছিল আনন্দবাজার এই এনডিটিভি, আমরা উঠলাম ফ্লাইটের মধ্যে। ফ্লাইটের মধ্যে ওঠার পর দেখলাম আরো উন্ডেড এসে গেছে, অনেক ভিকটিম এসে গেছে, তাদের তোলানো হলো। তার বললাম আমরা ঠিক আছে, আমরা নেমে গেলাম। সারা রাত আমরা ওই ইয়েতে বসে রইলাম, রানওয়ের উপরে। কিছুক্ষণ পরপর মাটি কাটছে, ওই একবার তো সুনামি হলে অনেকক্ষণ ধরে কিছুক্ষণ পরপর আবার চলতে থাকে, সারা রাত ধরে। পরের দিন সকালে আমরা এলাম। এই ধরনের অভিজ্ঞতা রয়েছে। যুদ্ধের ঠিক আমার নিজস্ব কোনো তেমন অভিজ্ঞতা নেই, রাইটের রয়েছে এবং যুদ্ধের অভিজ্ঞতা বলতে আমরা নিজের অভিজ্ঞতার থেকেও বড় কথা আপনি যেটা বলছেন, এগুলো সবগুলি আসলে এক একটা যুদ্ধ। শুধু গুলি বন্দুক দিয়ে যুদ্ধ নয় তো, মানে এই যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে যুদ্ধ, সবগুলি তো একটা যুদ্ধ। সেই যুদ্ধ যেটা আপনার লড়ছেন, এইমাত্র যে বিতান ঘোষ বলছিলেন যে চিত্র সাংবাদিকরা আপনারা যেভাবে কাজ করেন, আমি আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে কাজ করেছি। আপনাদের অশোক দা, দিলীপ দা, অজয় দার সঙ্গে তো আমি প্রত্যক্ষভাবে রিপোর্টার হিসেবে কাজ করেছি। আপনারা কি পরিস্থিতিতে কিভাবে গিয়ে কাজ করেন, কতখানি ঝুঁকি নিয়ে কাজ করেন, সেটা আজকে যারা সোশ্যাল মিডিয়াতে ঘরে বসে ওই মোবাইল ফোনে টুকুর টুকুর করে মন্তব্য করছেন, সে কোনো ধারণাই নেই যে কি পরিস্থিতিতে আপনারা কাজ করেন। আমি অশোকদার কাছে যাবো, অশোকদার কথা শোনা হয়নি। অশোকদা, এই যে প্রবণতা মানুষের, যেভাবে তোমরা ছবিগুলো তুলে আনো, কি কষ্ট করে, কতখানি ঝুঁকি নিয়ে তোমরা কাজটা করো, আমরা তার সঙ্গী থাকি, আমরা যারা রিপোর্টাররা, কিন্তু তার কোনো মানে সেটা না জেনে বা তার মূল্যায়নটা খুব করা সহজ আর কি। মানে ঘরে বসে একটা মন্তব্য করে দিলেই হলো, অমুকে এই করেছে, এই করা উচিত ছিল, এইভাবে করলে ভালো হতো। অশোকদা, তোমার অভিজ্ঞতার কথা কিছু যদি বলো। দেখো, সেটা যে আফগানিস্তানের দিলীপ, দেশু, জয়ন্ত এরা গেছে, এরা কাজ করেছে, এরকম যুদ্ধ কভারেজের আমার কোনো অভিজ্ঞতা নেই। তবে আমি মনে করি যে চিত্র সাংবাদিকরা যেখানেই কাজ করুক, যেভাবেই কাজ করুক, একটা যুদ্ধের পরিবেশ তাদের ভেতরে একটা থাকে আর কি। সে লাঠিচার্জি হোক, এমনি গোলাগুলি হোক, কোনো অজয় বলছিল সুনামি হোক। অশোকদা, কলকাতার বহু পুর নির্বাচন কার্যত যুদ্ধ, এখানে যারা সবাই জানে, এখানে যারা রয়েছেন, কলকাতার বহু পুর নির্বাচন কার্যত যুদ্ধে পরিণত হয়েছে। হ্যাঁ, তা এরকম যাই হোক, কিন্তু আমি যে আলোচনাগুলো অজয় তুললো, আমার মনে হয় যে অভিজ্ঞতাটা আমার যেহেতু আফগানিস্তান সম্পর্কে নেই, আর এটা আমরা আলোচনায় বসেছি কেন, যে এরকম দানেশ একজন একটা আমার খুব ভাইয়ের মতো একজন ফটোগ্রাফার, যার সাথে আমার পরিচয় নেই, কিন্তু সে এত কাজ করেছে, তার কাজের সাথে আমার পরিচয় আছে। তাই এই কাজগুলো দেখে সত্যি আমার খুব ঈর্ষা হতো। কেন, আমি যে সময় কাজ করতাম তখন আনন্দবাজারে 88-এ, তখন আমি পুরনো ফটোগ্রাফাররা ওই বাংলাদেশ ওয়ারের সব যুদ্ধের কথা বলতো।
তা আমি খুব শুনতাম তারাপদ ব্যানার্জি, অলোক মিত্র, বিশ্বরঞ্জন রক্ষিত। তা আমার মনে মনে খুব হতো, শালা একটা যুদ্ধ যদি হয় তাহলে একবার দেখিয়ে দেওয়া যেত। দিলীপ এটা বলতে পারবে যে আমাদের সবসময় একটা ভেতরে একটা কিছু একটা ইনসিডেন্ট হবে, এমন একটা বড় ইনসিডেন্ট, আমি জানি সেটা দেশের পক্ষে খারাপ, কিন্তু একটা চিত্র সাংবাদিকের কাছে আমি বলছি, যখন একটা বড় ইনসিডেন্ট হয়, বড় একটা ঘটনা ঘটে, প্রচুর লোক মারা যায়, তখনই কিন্তু তাদের ছবির এবং তাদের মন ময়ূরের মতো নেচে ওঠে। এটা খুব খুব সত্যি কথা বলছি আর কি। কিন্তু ওরা যখন এই গল্পগুলো করতো তারপর থেকে কিন্তু সত্যি সেরকম ভাবে আমাদের ভারতবর্ষে পাকিস্তানের বর্ডার যেখানে হোক, ভারতে কোনো যুদ্ধ হয়নি। তবে হ্যাঁ, আমার একটা দুঃখ আছে, সেটা হচ্ছে, সেই দুঃখটা হচ্ছে যে আনন্দবাজার পত্রিকা যখন মুম্বাই যে ঘটনাটা ঘটেছিল আর কি, তা সারা রাত ধরে প্রায় 1টা-1.5টার অবধি আমি ওয়েট করে, আমি সকালে এসেছিলাম যে হয়তো সকালে আমাকে পাঠানো হবে, ওখানে সব জঙ্গিরা ঢুকেছে, গুলি করে মারছে করছে, তখন আমার ভেতরে একটা বেশ কাজ করেছিল। কিন্তু আমি ভোরবেলা খবর পেলাম যে না, আমার রিপোর্টার পাঠানো হয়েছে। তখন কস্ট কন্ট্রোল এমন একটা জায়গায় ছিল যে ফটোগ্রাফার পাঠানো হয়নি। এটা আমার কাছে একটা তুমি দুঃখ। তুমি এটা বলছো 2008 সালে ঘটনা কথা, তো মানে যে 9-এ যেটা হ্যাঁ, 26 নভেম্বর। না না, এটা যেটা মুম্বাই যেটা হলো না, আমার কাশ্যপ যেটা করলো আর কি, সেই তখন আমি আনন্দবাজারে ছিলাম, সেই হ্যাঁ, ঘটনাটা তাজমহল বলছি, মুম্বাই যেটা আর কি। কিন্তু এই ঘটনা ছেড়ে দাও, আমার অভিজ্ঞতাটা ছেড়ে দাও। আমার মনে হয় যে চিত্র সাংবাদিকদের কোনো ডেফিনিট কোনো ব্যাকরণ বা এরকম নেই যে এইটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে। তারা যখন ছবি তোলে, তাৎক্ষণিকভাবে তাদের সাহস, তাদের মাথা, তাদের সবকিছু কাজে লাগে, কাজ করিয়ে তারা একটা ঘটনা করে। সুদীপ্ত, তুমি একটা কথা বলছিলে, যে আমি সে কথাটা নোট করলাম, যেটা হচ্ছে যে তোমাদের বলে দেওয়া হয়েছিল গাড়ি থেকে নামবে না, পাকা রাস্তা দিয়ে যাবে, অন্য কাঁচা রাস্তা এদিক ওদিক ঢুকবে না। আমি এই প্রসঙ্গে একটা কথা বলছি, যে বিশ্বরঞ্জন রক্ষিত আমরা সবাই চিনি, যে আমাদের আনন্দবাজার এবং টেলিগ্রাফের হেড ছিল আর কি, অনেক পুরনো ফটোগ্রাফার। তা বিশুদা আমাকে এই গল্পটা যখন ওয়ারের আমি বিশুদার কাছে গল্পটা শুনতে যাই না কেন, তারাদা অলোকদা অনেক বাড়িয়ে বাড়িয়ে এমন সব বলতো যে আমার মনে হতো যে এটা কোথাও কি এটা, কিন্তু বিশুদা যা হতো তাই বলতো। বিশুদা বলছে যে বাংলাদেশ ওয়ারের সময় এবং আর্মিরা সব ওদের মাপ করে করে দিয়েছে, এখানে পা ফেলে ফেলে যেতে হবে, ওরা ঢুকছে। তখন প্রায় ওয়ার ধরো প্রায় শেষই হয়ে গেছে বাংলাদেশের যুদ্ধটা। তো ওরা ঢাকায় ঢুকছে আর কি। তো ওদের বলেছে যে তোমরা এইখানে যেখানে যেখানে আমাদের মার্ক করা আছে সেখানে তোমরা পা দেবে, এর বাইরে কিন্তু যাবে না। সব মাইন পাতা আছে, কোথায় কিছু হবে গন্ডগোল হয়ে যাবে। তা বিশুদ্ধ বলতে, জানিস আমি তো ভয়ের চোটে ওরকম পা ফেলে ফেলে যাচ্ছি, কিন্তু হঠাৎ পিছনে তাকিয়ে দেখি একজন দূরে ট্যাঙ্ক জ্বলছে, একটা লোক পড়েছে, সে না তুতুর করে এগিয়ে দৌড়ে চলে গেল। তারপর সেই ট্যাঙ্কের কাছে গিয়ে সে ছবি তুলে আবার চলে এলো। আমি তাই বলছি, কি এরকম ভাবে কেন কাজ করে যায়? আর্মিরাও বকছে, কিন্তু সে শুনছে না। আমার প্রশ্ন হচ্ছে যে এই সাহসটা চিত্র সাংবাদিকের বা দানেশ বলো যাই বলো, যে এটা হচ্ছে যে এই দেশও, আমার মনে হয় এই কথাটা বলি, দেশও একটা মৃত্যু নিয়ে কথা বলছিল, যে মৃত্যু, আমার মনে হয় যে এই মৃত্যুটা আমাদের মৃত্যু সবসময় আছে, সবসময়। কালকেও আমি মৌলালির মোড়ে গিয়ে আমার হঠাৎ করে আমি গিয়ে একটা সিগারেট কিনতে গিয়ে আমার চাপা দিয়ে দিতে পারে, বাসে চাপা দিয়ে দিতে পারে। অনেক লোক অফিস যাত্রী আসে, অনেক লোক বাড়িতে ফিরতে পারে না, ট্রেনে চাপা পড়ে, প্ল্যাটফর্মে পড়ে যায়, বাস চাপা পড়ে। তাহলে মৃত্যু কিন্তু আমাদের সব সময় আছে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। কিন্তু যুদ্ধের এইরকম একটা জায়গায় ছবি তুলতে গিয়ে কোন চিত্র সাংবাদিক আমার মনে হয় না খুব একটা বেশি ভাবে বা ভাবতে চায়। যদি সে ভাবে তাহলে কিন্তু সে ছবির জায়গা থেকে আমার মনে হয় যে অনেকটা সে দূরে চলে যাবে। তাৎক্ষণিকভাবে এই কথাটা কেন আমি তোমাদের বলছি, যে আমি অনেক কিছু দেখেছি, এটা দিলীপ আমার সাথে অনেকটা একমত হবে, যে তারাদা যেহেতু ছবি তোলার সময় মাথা কিছুতেই অত ভাবতো না, সেই জন্য তারাদা কিন্তু বহু ভালো ছবি স্কোর করেছে। আমি 10 সেকেন্ডের জন্য ভাবতে গিয়ে সেই ছবিটা তুলতে পারিনি, কিন্তু তারাদা একটা সাবজেক্ট দেখা মানে আর কিছু ভাবে না, ছবি তুলতে যায়, ছবি তুলে পেরেছে। এরকম কিন্তু অনেক স্কোর ছবি আছে। তা যাই হোক, যে আমি একটু দর্শকদের একটু রিলেট করিয়ে দিই, সকলে বুঝতে পারবেন না। অশোকদা যার কথা বলছেন তারাদা, তিনি হচ্ছেন তারাপদ ব্যানার্জি। তিনি আমাদের সময়কার চিত্র সাংবাদিকদের মধ্যে আমি বলবো যে একজন প্রায় লিজেন্ডারি চিত্র সাংবাদিক বলা চলে। আমি নিজেও তার সঙ্গে কাজ করেছি, তারাপদ ব্যানার্জির সঙ্গে। তারাপদ ব্যানার্জি, দর্শকরা বুঝতে পারবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মার খাচ্ছেন সেই 92 সালে, যে মার খেয়ে তার মাথা ফেটেছিল, সেই ছবি তোলার সময় তারাপদ দাও আহত হয়েছিলেন, তিনি তার খুব কাছাকাছি ছিলেন।
তাদের কথা অসুবিধা বলছো, অসুবিধা এটা ঠিক, তুমি যে মাইন্ডের কথা বললে বা বিশুদার কথা, বিশ্বরঞ্জন রক্ষিতের কথা তুমি বললে, অসুবিধা এটা কিন্তু ঠিক যে তুমি বলছো, বিশুদা বলছেন 71 সালের কথা, আমি বলছি 96 সালের কথা, আমার দেখা আফগানিস্তানের কথা। এখন আরো 25 বছর কেটে গেছে। 96 সালে যে আফগানিস্তান আমি দেখেছি, তখন মাইনের প্রযুক্তি যতদূর এগিয়েছে, সেখানে কিন্তু ওইভাবে কাজ করা কিন্তু অশোকদা, বিশুদা যে কথা গল্প, সেই তুলনায় কিন্তু সোজা কথা বলতে গেলে একদম নির্বুদ্ধিতা। ওখানে কিন্তু আফগানিস্তানে যেভাবে মাইন ছড়ানো ছিল, জয়ন্ত দেশকল্যাণ, দিলীপ দা ওরা গেছেন, সেখানে কিন্তু আমি দেখেছি যে 4-5 বছরের বাচ্চা, সে বাড়ির, যাকে কিচেন গার্ডেন বলে, বাড়ির পিছনে মা বেগুন গাছ লাগিয়েছে, শশা গাছ লাগিয়েছে, সেইখানে খেলতে গেছে, সেখানে গিয়ে হাঁটতে গিয়ে বাচ্চার দুটো পা তার হাঁটুর নিচ থেকে উড়ে গেছে। এরকম বাচ্চাদের দুটো পাই হাঁটুর নিচ থেকে ব্যান্ডেজ করা, সে কোনোদিন জীবনে চলতে পারবে না। আফগানিস্তানে তখন সব থেকে বড় হাসপাতালটার নাম ছিল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, ভারত সরকারের বানিয়ে দেওয়া, এখনো আছে বোধহয়, পরবর্তীকালে তোমরা জানা গেছো। সেই হাসপাতালে আমি সেই বাচ্চাটিকে দেখেছিলাম। অনাথ আশ্রম, একটা তাইবাস্কার একটা অনাথ আশ্রমে গেছিল, এতিমখানা বলে ওরা, সেখানে একই জিনিস, অজস্র বাচ্চা এরকম অবস্থায় ছিল। সুতরাং একটা প্রফেশনাল একটা ঝুঁকি নেওয়ার একটা ব্যাপার থাকে, একই সঙ্গে একটা সাবধানতা অবলম্বন করার ব্যাপার থাকে। আমি একটা বিষয় একটু যেতে চাই, যেটা দর্শকরা, যে অয়ন্তিকা বললেন, অয়ন্তিকা সাংবাদিক, হ্যাঁ হ্যাঁ দেশে বলো বলো। এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক একটু জাস্ট ছুঁয়ে দিই, সেটা হচ্ছে যে আমি যখন ওখানে 2010-এর গল্প বলছি, তখন টু বি অনেস্ট তখন কিন্তু সিচুয়েশনটা কাজের পক্ষে অনেক অনুকূল, মানে তখন তালিবানরা প্রায় পালিয়ে গেছে, মোটামুটি একটা সুব্যবস্থা। তার মধ্যে আমাদের অর্গানাইজেশন একটা ব্যবস্থা তখন অফার করতো, সেটা হচ্ছে যে ওখানে প্রচুর তখন ফটোগ্রাফার ফিল্ম ক্যামেরায় ছবি তুলতো। তো ফিল্ম ক্যামেরায় নেগেটিভটা স্ক্যান করে দিতাম আমরা, স্ক্যান করে পাঠানোর ব্যবস্থা করবো, সেইটা তাদের ছিল না। অনেক ফ্রিল্যান্সার ফটোগ্রাফার ছিল যারা ওখানে আসতো, ফ্রিল্যান্সার বিদেশি ফটোগ্রাফার, তারা আসতো, তাদের নেগেটিভটা আমরা স্ক্যান করে পাঠিয়ে দিতাম। এই সার্ভিসটা আমাদের এএসপি দিত। তো ওরকমই একটা সার্ভিস নিতে একজন নিউজিল্যান্ডের ফটোগ্রাফার, আমার থেকে একটু বয়সে বড়, তখন 50 বয়স হবে, তিনি আসতেন, নামটা এখন ভুলে গেছি, তার স্ত্রীর একটা চিঠি আমার কাছে এখনো আছে। তো উনি আসতেন, ওনার নেগেটিভটা আমি স্ক্যান করে দিতাম, বন্ধুত্ব হয়েছিল, তো উনি আসতেন এবং সেটা পাঠিয়ে দেওয়া হতো। লং স্টোরি কাট শর্ট, একদিন আমি জানতে পারলাম যে তিনি মারা গেছেন। এখন এই জানতে পারাটা এত অবলীলায় বলছি, কারণ সত্যি সত্যি মারা যাচ্ছিল, তখন লোকজন মারা যাচ্ছিল, এখানে টুকটাক মারা যাচ্ছিল। তো মারা গেছে, আমি শুই, খারাপ লাগলো। কে মারা গেছেন জানতাম না, একজন সাংবাদিক মারা গেছেন। দিন 4-5 পরে সকালবেলা আমাকে আমার একটা চুরাইয়া বলে একটা ফোন ইউজ করতাম, ওখানে একটা ফোন পেলাম, সেটা নিউজিল্যান্ডের একটা নাম্বার। তো সেখানে ফোনটা করেছিল হচ্ছে ওনার স্ত্রী আমায় ফোন করে বলছেন যে দেশো, আই হার্ড অ্যাবাউট ইউ, আমার সঙ্গে ওর সঙ্গে কথা হচ্ছে, যখন তোমার কথা শুনতাম, তো ও তো শুনেছে ও মারা গেছে, ওর কোনো ছবি তোমার কাছে আছে? সুতরাং আমি না, আমি মানে ভেঙে পড়লাম পুরো। তুমি কোনোদিন ছবি তুলিনি, আমি কেন ছবি তুলতে যাবো? তো যাই হোক, সেই প্রশ্ন পরে ও আমাকে চিঠি লিখেছিল। তো ব্যাপার হচ্ছে যে ওই লোকটি, সে ওই রাস্তায় যাচ্ছিল, কাবুল থেকে যাচ্ছিল হচ্ছে বাগরাম, এবং একটা জায়গায় ও রাস্তা থেকে নেমে, ও ড্রাইভার পরে আমাকে বলে, আমি পরে খোঁজ নিই পুরোটা, ড্রাইভার আমাকে বলে যে ড্রাইভার বারণ করেছিল, তৎসত্ত্বেও ওই রাস্তার ধারে, তুমি সেটা দেখেছো কিনা জানি না, রাস্তার ধারে না লাল ইটের উপর রং করে করে রাখা থাকলো, যাতে কেউ ক্রস না করে। তো সেইটা ওর ড্রাইভার বারণ করা সত্ত্বেও ও নেমে ছবি তুলতে যায় এবং মারা যায়, মাইন বিস্ফোরণে মারা যায়। মাইন বিস্ফোরণে মৃত্যু বেশি হতো না, মানে পাটা উড়ে যেত আর কি, কিন্তু ওর মাইন্ডটা এমন শক্তিশালী মাইন্ড ছিল যে ও ওখানেই মারা যায়। তো এটাই প্রাসঙ্গিক বললাম যে মৃত্যুটা কিন্তু ওখানে, মানে একটু কথা না শোনার খুব বড় মাসুল দিতে হতো আর কি। ওখানে এটা না শোনার কোনো মানেই হয় না আর কি, মানে সেটা আমি যুদ্ধ করতে, আমি ছবি তুলতে গিয়ে মারা যাওয়া একরকম, কিন্তু আমি কথা না শুনে মাইনে বিস্ফোরণে মারা যাওয়াটা খুব একটা ঠিক কাজ না। যাই হোক, তো এই ঘটনাটা আমার জীবনে ঘটেছিল, এবং আমি খুব হৃদয় বিতরক ঘটনার মধ্যে এটা একটা বলে মনে করি যে ভয়ঙ্কর আর কি মৃত্যুটা আমার সামনে, আমার সময়ের মধ্যে হয়েছিল। যাক, চলুক কথা, আমি এইটুকুনি বলার জন্য তখন মনে হলো।
মাইন্ড প্রসঙ্গে আমি দিলীপ দা এবং জয়ন্তর অভিজ্ঞতা কিছু আছে কিনা জানতে চাই। মাইন্ড প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে, ওখানে মাইন্ড এত রকমের মাইন্ড ছিল, মাইন্ডের একটা মিউজিয়াম প্রায় ছিল তখন ওখানে। রাষ্ট্রপঞ্জীর একটা শাখা আছে, তাদের কাজ হচ্ছে মাইন্ড সরানো সারা পৃথিবী থেকে। আফ্রিকাতে এরা কাজ করে, আর তখন আমি যখন গেছিলাম তখন আফগানিস্তানেও কাজ করছিল। সেখানকার একজন কর্নেল পদমর্যাদা অফিসার, একজন ফ্রেঞ্চ অফিসার, তিনি আমাকে একবার দেখিয়েছেন মাইন্ডের একটা মিউজিয়াম পুরো সেটা ছিল। কত রকমের মাইন্ড হয়, মানে যেটা হচ্ছে একবার পা পড়লে উড়ে যাবে, পায়ের শুধু গোড়ালি অব্দি জখম হবে, সেটা মাইন্ডটা একটুখানি লাফিয়ে উঠে এমন ভাবে চরকির মতো ঘুরবে যে হাঁটু থেকে কেটে পড়ে যাবে মানুষের। এমন মাইন্ড হতো যেগুলো হচ্ছে প্রথমবার চাপ করলে ফাটবে না, 3বার চাপ করলে ফাটবে, সেটা কনভয় ওড়ানোর জন্য। প্রথম গাড়িটা চলে গেল কিচ্ছু হবে না, তৃতীয় গাড়িটা যখন যাবে তখন কি ফাটবে। প্রেশার মাইন্ড, প্রেশার মাইন্ড, মাইন্ডের মিউজিয়াম ছিল। সেই অবস্থা থেকে যে সেখানে থেকে যে কাজ করেন যে চিত্র সাংবাদিকরা, তারাই আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আর তাদের সঙ্গে আমরা কথা বলছি দানিশ সিদ্দিকীর মৃত্যুকে কেন্দ্র করে আমরা কথা বলছি। এই ধরনের কাজ যারা করেন, যারা আজকে আমার সঙ্গে রয়েছেন, জয়ন্ত সাহু, দেশকল্যাণ চৌধুরী, দিলীপ ব্যানার্জি, অশোক মজুমদার, অজয় রায়, এদের সকলকে নিয়ে। জয়ন্ত বা দিলীপ দা, জয়ন্ত এই ধরনের জয়ন্ত বল। মাইনের কথা বলতে গিয়ে আমার মনে পড়ছে 2003-এ যখন প্রথম আমি কাবুল শহরে যাই, প্রথম দিনে পরের দিনের অ্যাসাইনমেন্টটাই ছিল মাইন্ড ট্রেনিং ক্যাম্প। আমার মনে আছে একটা স্কুলে বিশাল আমেরিকানরা অ্যারেঞ্জ করেছিল, যেটা তুমি বলছিলে যে কত রকমের মাইন হয়, তো একটা বোর্ডে কত ধরনের মাইন সাজানো ছিল। গ্রামের মহিলাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে, বাচ্চাদেরও এসছে, তাদেরকে বোঝানো হচ্ছে যে কোন মাইন্ড, এটা অনেকে মাইন্ড তো যেখানে সেখানে পৌঁছে আছে ওখানে না, তো যাতে ওরা দেখে বুঝতে পারে যে এটা 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 মাইন্ড, তো তার জন্য তো একটা ট্রেনিং দরকার। তো আমার প্রথম কাবুলে অ্যাসাইনমেন্টটাই ছিল কিভাবে, আমারও নিজের একটু জানা হলো আর কি, যে আমিও তো ওইভাবে আমাদের কলকাতা কাজ করতে গিয়ে ওরকম জিনিস অভিজ্ঞতা হয়নি। তো দেখলাম যে ওই আমেরিকানরা তখন ওই ট্রেনিংটা শুরু করেছে আর কি ফার্স্ট, যে মহিলা শিশুদের মধ্যে যে যাতে দেখে বুঝতে পারে যে হ্যাঁ এটা বিপজ্জনক জিনিস, এর কাছাকাছি যেন না যায়। এবং আমি তখন জাস্ট ছবি তুলতে বেরিয়ে এসে দেখলাম যে প্রচুর বাচ্চা, তাদের পা নেই, প্রচুর মহিলা তাদের হাত নেই। আমি সেদিনকে প্রথম আমার ডে 1 ছিল আফগানিস্তানে, আমি দেশটা শহরটা ভাবলাম যে শহরটা কি অবস্থা, প্রচুর এরকম অনেকেই এসছে বাচ্চা এবং মহিলা, তাদের কারো হাত নেই, পা নেই, এবং তারা প্রত্যেকেই কিন্তু অসহায় এবং মাইন্ড ভিত্তিক। এবং এই যেটা বলছিল দেশও, যে ঠিক একই কারণে আমরা যখন আমাদের তো রেগুলার প্রায় যেতে হতো কাবুল থেকে বাগরাম, অবশ্যই বুলেট প্রুফ গাড়িতেই যেতাম, একদম ওখানে কোনো কম্প্রোমাইজ করা, এবং আমাদেরকে বারবার একই কথা, মেটাল রোড থেকে নর্মাল রোডে নামা যাবে না, বারবার আমাদেরকে বোঝানো হতো প্রত্যেক দিন। এবং আমরা কোনোদিনই আমাদের যদি কোনো সময় মনে হয় অন দ্য ওয়ে একবার নামার দরকার, আমরা কেউ নামতাম না এবং গাড়িতেই থাকতাম যতক্ষণ আমরা বাগরাম পৌঁছাতাম। বাগরাম পৌঁছানোর পরে ওদের গাড়ি আসতো, সেই গাড়ি করে আমরা বাগরামের ভেতরে যেতাম। তো মাইন্ড ওখানে একটা, এবং আমরা দেখতাম ওই অঞ্চলে তো সবসময় দেখতাম যে কিছু লোক ওই মাইন্ড ডিরেকশন ড্রেস পরে সবসময় মাইন্ড খুঁজে বেড়াচ্ছে, বাগরামে যাওয়ার রাস্তা দেখে যেতাম বারবার। অদ্ভুত, মাইন্ডটা ওখানে সত্যি একটা বড় সমস্যা। আর আমার এই প্রসঙ্গে একটা কথা বলার আছে, এই যে মৃত্যু সত্যি কেউ বলতে পারে না। আমার মনে আছে আমি যখন চলে এলাম 1 মাস 10 দিন পরে, তখন যিনি রয়টার্সের ফটোগ্রাফার ইন্ডিয়া থেকে গিয়েছিলেন, ঠিক 7 দিনের মাথায় ওই একই রাস্তায় যাওয়ার সময় তাকে অ্যাটাক বুলেট ইঞ্জুরি হয় তার ড্রাইভারের, বুলেট প্রুফ কার সত্ত্বেও, এবং আলটিমেট তাকে ফিরিয়ে নিয়ে আসে। 7 দিন পরে সে এত আতঙ্কিত হয়ে যায় যে ওখানে তার পক্ষে আর থাকা সম্ভব ছিল না, চাইলে অফিস সমস্যা ফিরিয়ে নিয়ে আসে। অর্থাৎ মৃত্যু আফগানিস্তানে যে কোনো সময় যে কোনো ভাবে হতে পারে। দিলীপ দা বলুন, তারপরে আমি একটা আফগানিস্তান আমার একটু ভালো অভিজ্ঞতাও আছে। কাবুল শহরটা কিন্তু আমি ঘুরে দেখেছি, আমি বুশকাশি দেখেছি, আমি ডগ ফাইট দেখেছি, আমি কক ফাইট দেখেছি। সেগুলো কিন্তু ওই যেটা একটা অদ্ভুত ছবি তোলার নেশা, ছবি তোলার আনন্দে। হয়তো জানি একটা শহরের মধ্যে ঢুকে যাওয়া, অত লোকের সঙ্গে থাকার মধ্যে আমি আচ্ছা বললে যখন জয়ন্ত এটা দিয়ে আসবো, হ্যাঁ নিশ্চয়ই ভালো জিনিসও তো আছে, চমৎকার, জীবনকে তো কোনো কিছু ধরে রাখে সবসময়। দিলীপদার কথা একটু শুনি। দিলীপদা যে কথা আমরা বলছি, বিপদের কথা, আফগানিস্তান স্পেসিফিক, ওখানে কাজ করার অভিজ্ঞতা, সেখানকার যে বিপদের কথা আমরা বলছি, দিলীপ কিছু বলো। আমার মনে হয়
যে এই ধরনের কনফ্লিক্ট জোনে যাওয়া তো ভেরি আনসার্টেন। প্রথম থেকেই বলছি যে তুমি ওই যেরকম এই বললো দেশকল্যাণ বললো, তোমার নিজের কিছু অভিজ্ঞতা যে এরকম আছে, যেটা জয়ন্ত যার যেরকম কথা বলছিল? আমার অভিজ্ঞতা বলতে আমি তো অনেকবার গেছি। আমার প্রথম দিকে তো অনেকটা যুদ্ধে 2001 2002 ছিল কমপ্লিটলি, তখন একদম মানে ফাঁকা, মানে কাবুল বা এইসব এরিয়ায় যে তখন কমপ্লিটলি মুক্ত আর কি। বাট এখানে ওখানে যুদ্ধ চলছিল আর কি, পাহাড়ের আড়ালে বিভিন্ন জায়গায়। অলসো তখন তো ওই ভদ্রলোকও ছিল ওখানে পাহাড়ের অন্তরালে লুকিয়ে ছিল, তখন রেগুলার ওখানে রেকি হতো আর কি, ওপর থেকে হেলিকপ্টার থেকে। সেটা সেই ক্ষেত্রে সেই অবস্থায় ইট ওয়াজ ডিফিকাল্ট, মানে শহরের বাইরে যাওয়া। এটা আবার ফিরে আসে ওই ও যে বলছিল যে 2008-এ আমি যখন যাই, তখন আবার ওই আমি ট্যাক্সি আলাকে বললাম আমি এরকম বামিয়ান যেতে চাই। বামিয়ান যেতে গেলে একটা জায়গা আছে কুন্দুজ করে একটা জায়গা, এই কুন্দুজ থেকে টার্ন নিতে হবে, আর কুন্দুজে আবার তো এরা চলে এসছে আর কি। তো দিস আর দ্য প্রবলেম। তো তখন আমি ফ্লাইটে মোটামুটি করি। তার মধ্যে একটা জিনিস বলছি, কান্দাহারের যে আমাদের যে ওখানে কাউন্সিলর, আমাকে শুতে হয়েছিল বাঙ্কে, মানে যে ধরনের স্টিল বাইরে থাকে না, বাঙ্কের মধ্যে শুতে হয়েছিল। এবং ওটা সারা সব মোস্ট অফ দা নাইট ওরা শোয়ে, বিকজ ওটা রাস্তার পার দিয়ে গেছে। যখন তখন ওরা একটা করে গ্রেনেড ছুড়ে চলে যায়। এবং ওদের যে মেইন দরজা, তার মেইন দরজার সামনে একটা জিপ থাকে, মানে হেভি একটা জিপ দাঁড়ানো থাকে সব সময়। মানে ওই জিপটা মানে কেউ এলে অ্যাটাক করলে জিপটাকে এই করে তারপর দরজা ভেঙে এরকম ব্যাপারটা হয়। বাই দ্যাট টাইম ওরা তখন একটা সেন্টার পাবে, তো ওইটার সামনে দাঁড়িয়ে রয়েছে। এবং আমরা যখন বলছি, আমি যাওয়ার পরে আমাকে ভদ্রলোক বললেন একটা মিটিং আছে, আপনি যাবেন না? তা আমি বললাম ঠিক আছে চলুন। তো ওইখানে একটা মিটিং মানে কি, ওখানে ওই ওদের বিজনেস মানে কি, ওখানে সিমেন্ট বালি কাঁটা তার তৈরি করা, বার্ব ওয়্যার তৈরি করা, বিভিন্ন তৈরি করা, সেগুলোই মেন বিজনেস। তো ওখানে আমাদের যখন নিচে একদম মানে আন্ডারগ্রাউন্ডে যখন মিটিং হচ্ছিল, তখন ওই জাস্ট খাওয়া দাওয়া মিটিং ফিটিং এসব চলছিল। তো কান্দাহারে মানে মোগলাই খাওয়া আর কি বলতে গেলে, ওরা যেন খায় প্রচুর রেটে করে হচ্ছিল। হঠাৎ একজন এসে ওদের একজন নেতার কানে কানে কি বললো আর কি, ইমিডিয়েটলি বন্ধ, খাওয়া বন্ধ। আমরা হুড়ুড় করে উপরে চলে এলাম। তারপরে আমাকে সিকিউরিটি বললো জানলার ধারে আর বসতে পারবেন না, মাঝখানে বসুন। আমাদের দুদিক থেকে সিকিউরিটি, সামনে সিকিউরিটি, পেছনে সিকিউরিটি। তখনই খবর পেলাম যে আমাদের ওখান থেকে 500 মিটার দূরে 6জনকে মেরে ফেলেছে তালিবান, ব্লাস্টে 6জন মারা গেছে। দিস আর দ্য থিং। ওখানে আমিও হতে পারতাম, ওখানে অন্য কেউ হতে পারতো। আজকে তাদের কমপ্লিটলি মানে এইরকম আনসার্টেন একটা এরিয়া। যে কোনো জায়গায় আমি ঘুরেছি মোস্ট অফ দ্য টাইম। যেরকম আমি এয়ারপোর্ট থেকে নেমেছি, এয়ারপোর্ট থেকে নেমে আমি ওখানে এয়ারপোর্টে এটা দিয়ে পাসপোর্ট ওই এটা দেখিয়ে বেরিয়ে এসে ওদের একটা অ্যাপ্লিকেশন করতে হয় যে কদিন থাকবে, কি ব্যাপার, ডিটেলস লিখতে হয়। ওটা লিখছি, তখন একটা বুম করে শব্দ হলো, আমি নড়ে গেলাম, মানে ভূমিকম্প হয় না, আর্থকোয়েক। তখনই মানে জানলার কাঁচ ফাঁচ পুরো এয়ারপোর্টে সব ঝনঝন করে ভেঙে পড়লো। লোকজন ডোন্ট টেক মানে আর কি, আচ্ছা এটা হয়েই থাকে এরকম। একবার উপরে দেখলো, তারপর আবার লিখতে শুরু। আমাকে যে ছেলেটি এসেছিল, ডাচ ছেলেটি, সে আমাকে বললো যে এখানে একটা ব্লাস্ট হয়েছে, ওই এখান থেকে 2 কিলোমিটার দূরে 7জন আইএসএফ আর্মি মারা গেছে। তো দিস আর দ্য কাইন্ড অফ টার্গেট অ্যান্ড টার্গেট অ্যাকচুয়ালি যে তালিবান টার্গেট করছে বা তালিবান করছে, ওরা সব থেকে একটু তুমি একটু দেখো, যদি মস্কে করছে বা কোনো ক্রাউড যখন হচ্ছে ওখানে করছে, তার মধ্যে হয়তো আমরা কেউ আছি বা তার মধ্যে হয়তো গেছি এরকম। আর ওখানে ফ্রন্ট বলতে যেটা বোঝায়, সেই ফ্রন্টটা ওইভাবে নয়। যেমন তালিবান হুড় করে এগিয়ে আছে, যে এ তো এ ছিল, এমপ্রেস ছিল, ওই ছেলেটা। কালকে আমি ওর ইসে গিয়েছিলাম, কালকে ওর দানিশ সিদ্দিকী, হ্যাঁ, এমবেডেড ছিল, হ্যাঁ। উপলক্ষে ওটা একটা হয়েছিল, তো সেটা আমরা গিয়েছিলাম। তা গিয়ে দেখলাম প্রচুর সবাই এসছে, মোটামুটি সবাই এসে করে ফুলের মালা বা একটু দেওয়া এসব হলো। কিন্তু আমরা এখনো পর্যন্ত কিভাবে মরলো, একটা ছিল যে একটা বাড়িতে ছিল, তার সাথে ওর সাথে ওই জেনারেল ওরা সব ছিল একসাথে, তো এমবেডেড ছিল বলে ও ওদের সাথেই চলতো সবসময়। কিন্তু হঠাৎ করে তালিবানের যে ওরা এনসার্কেল করে যে এইভাবে পুরো ঘিরে ধরবে, আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না, ট্রাইব তৈরি করেছে, সেটা কেউই জানতো না। এবং তার মধ্যে এখন ও কিভাবে মারা গেছে, ব্লাস্টে মারা গেছে না গুলি খেয়ে মারা গেছে, বিকজ ওর ছিল এখানে কি বলে ওই যে রাখে, যেটাকে বলে আর কি, বুকে রাখে না, যেটা বুকে রেখে দেয় বাঁধে,
What is ফ্ল্যাগ that জ্যাকেট, called? ফ্ল্যাগ জ্যাকেট, বডি শিল্ড। একদম বডি শিল্ড, হ্যাঁ ও এসব ছিল। তো সেই সবগুলো আমি ওর অন্যান্য ছবিতে দেখেছি। আর একই কথা আমি বলবো না দুবার যে ওর কাজ খুব ভালো ছিল, এটা নিয়ে কোনো নেই। কিন্তু আমি একটা বলি এটা তো তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা। সাধারণভাবে বলতে গেলে আর কি, এটা কিন্তু আমি শুধু তালিবানদের কথা বলছি না। একটা প্রশ্ন এসছে যেটা আমরা আলোচনা করতে চাই, যে সবাই কি একটা প্রশ্ন করছেন একজন দর্শক, যুদ্ধ বিধ্বস্ত পরিবেশের জীবনের ঝুঁকি নিয়ে যখন ছবি তুলতে যান তখন ভয়ে কাটান কিভাবে? এবং তারপরে আমাদের অনেকেরই, আমাদের সকলেরই চেনা সাংবাদিক মোশাররফ হোসেন প্রশ্ন করছে, মোশাররফকে আমরা সবাই চিনি, মোশাররফ আমাদের পরিচিত, রিটায়ার করছে বর্তমান। দর্শক যদি সমুদ্র প্রশ্ন করেছেন, উত্তরটা তোমার দেওয়া দরকার মনে করি। আমরা সাংবাদিকরা ভয় কাটাই কিভাবে? কোনদিন মোশাররফকে আমি নিজে নিশ্চয়ই ডাকবো অনুষ্ঠানে, মোশাররফের নিজের বক্তব্য শোনার জন্য। মোশাররফ নিজে এখানে আমি একটা কথা বলি যে এই ভয়টা থাকে না, বিকজ whenever you know, আমার অ্যাটলিস্ট ছিল না সেই ভয়টা। যখন আমি একটা জায়গায় যাচ্ছি অলরেডি, সেখানে আমি দেখছি প্রায় 500 জার্নালিস্ট রয়েছে। আমরা যেখানে গিয়েছিলাম 500 জার্নালিস্ট, 200 বা বিভিন্ন লোক বিভিন্ন। আমাদের সাথে এরকম হয়েছে যে একটা জার্নালিস্ট আমাদের সাথে থাকতো, ইটালিয়ান। ও গেছে, আমরা ডান দিকে গেছি, ও বাঁ দিকে গেছে। এন্ড ওর মধ্যে ও মারা গেছে যখন রেডিও হয়েছিল ইটালি। এবং আমরা ফিরে শুনলাম যে হি হ্যাজ গট কিল্ড, মানে কোনো ফায়ারিং এ ও এটা হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে নেচার অফ কনফ্লিক্ট, ইফ ইউ লুক এট দ্য নেচার অফ কনফ্লিক্ট, বাড়িতে যে হোম বা বাড়িতে যে যুদ্ধ পলিটিক্যাল। আমার মনে আছে অশোক জানবে যে আমরা বোম্বে স্ট্রিটে দাঁড়িয়ে আছি, একটা লোকের হাতে বোম, হ্যাঁ, আর তার হাতে আরেকটা হাতে বোধহয় কিছু একটা ছিল আর কি, মনে নেই। এবং সে এরম করছে, নাচাচ্ছে, আর আমি আর অশোক ওর সামনে দাঁড়িয়ে আছি এরম ভাবে, কঠিন, মানে হাত থেকে ওই মানে মদ্যপ পুরো, হাত থেকে বোমটা পড়লে আমরা তিনজনই যাবো আর কি, মরিয়া যাই হলো এরকম। দিস আর দ্য কনফ্লিক্ট দ্যাট হাইলি মানে ডেঞ্জারাস। দেন আই বিলিভ দ্যাট গোয়িং টু বি দিস যুদ্ধ, মানে ইউ নেভার নো যে পলিটিক্যাল কনফ্লিক্ট যেসব গুলো হয় আমাদের দেশে। আমি তো সে কথাটাই বললাম যে আফগানিস্তানে যা হয় সে কলকাতা নাচতে পুরো নির্বাচনও সে একই জিনিস তোমরা প্রত্যেকে দেখেছো। কল্যাণ আমি বলছি, আমি যে পেশা এবং ঝুঁকি সম্পর্কে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে এটা আমি অনেক, আমাদের দেশে রায়ট বলা হয়, মানে গোষ্ঠী বা দুটো দলের মধ্যে সংঘর্ষ। আমি 92 সালে কলকাতার কথা বলছি, বাবরি মসজিদ ধ্বংসের পরে। তখন কলকাতাতে এই ঘটনা ঘটেছিল, মারামারি। তখন কলকাতার কিছু কিছু জায়গায় কিন্তু এরকম হয়ে গেছিল যে প্রায় কনফ্লিক্ট জোনের মতো। এটাও আমাদের এখানে যারা রয়েছেন তারা সকলেই জানেন যে মাঝখানে একটা রাস্তা রয়েছে, রাস্তার একটা দিক হচ্ছে এক পক্ষের, অন্য দিকটা হচ্ছে অন্য পক্ষের। রাস্তাটা হচ্ছে প্রায় বাউন্ডারি মতো। সেই রাস্তাটা দিয়ে আমরা যখন হাঁটতাম তখন কিন্তু আমরা একটা অনুশাসন মেনে চলতাম। সেটা হচ্ছে রাস্তার ঠিক মাঝখান দিয়ে হাঁটবে, দলবদ্ধ হয়ে হাঁটবে না, পকেটে হাত দিয়ে হাঁটবে না, এবং হাতগুলো পরিষ্কার তুলে দেখিয়ে দেবে যে তোমার হাতে কিছু নেই। প্রকৃত সাংবাদিকতা করতে যে গেছে তাকে কিন্তু কোনো পক্ষই মারতে চায় না। দানিশ সিদ্দিকী মারা যাওয়ার পরেও কিন্তু এমনকি তালিবানরা পর্যন্ত দুঃখ প্রকাশ করেছে। আমার ব্যক্তিগত দুঃখের জায়গা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করেননি বা শোক প্রকাশ করেননি। আমেরিকার প্রেসিডেন্ট করেছেন, রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল করেছেন, আমার দেশের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত করেননি। যাই হোক, এই কিছু বিধি কিন্তু, কিছু অনুশাসন, কিছু বিধি, কিছু সেটা কিন্তু অনুসরণ করতেই হয়। একই সঙ্গে যেটা ইনস্টিংক্টের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে একদম জৈব প্রবৃত্তি, একটা ভালো জিনিস আমি যদি ক্যামেরার লেন্স নিয়ে না পৌঁছতে পারি তাহলে আর কেউ পৃথিবীর কেউ এটা জানতে পারবে না। জানানোর যে আগ্রহ, সেটা একই সঙ্গে কাজ করে। এই প্রবণতাটা নেই, এই যে কিভাবে এই সাহস ভয় কাটান, এটা নিয়ে একটু কথা বলার প্রয়োজন আছে। আমি অজয়দা এবং অশোকদার কাছে সংক্ষেপে যাবো, অনেকটা সময় গেছে, তারপর আবার ফিরে আসবো অন্যদের কাছে। অজয়দা, আমার কাছে মনে হয় যে একজন ফ্রন্টিয়ার যেভাবে সীমান্তে দাঁড়িয়ে যখন যুদ্ধ করে, হ্যাঁ, যুদ্ধ চলাকালীন যখন যুদ্ধ করে, তখন সে মৃত্যুর কথা ভাবে না। সে ভাবে কিভাবে তার দেশ রক্ষা করবে বা কিভাবে সে যুদ্ধটা জয় করবে। আর একজন ফটোগ্রাফার যখন তার হাতে ক্যামেরা থাকে,
তার একটা সব জিনিসই মাথায় থাকে, সে কোন সময়ে কখন কিভাবে কোন ছবিটা তুলবে যেটা তার কাজে লাগবে, যেটা দিয়ে সে মানুষকে বিষয়টা জানাতে পারবে। তখন টোটাল রিফ্লেক্সটা তার ইয়েতে কাজ করে না, ভয়ে কাজ করে না, তখন কাজ করে তার বিষয়ের মধ্যে সে ঢুকে যায় এবং কি করে সে বেটার ফ্রেম বা বেটার সিকোয়েন্স পাবে সেই দিকে বেশি নজর থাকে। হ্যাঁ, একটা সময় হয়তো যখন দেখলো সে পেয়ে গেছি, তখন হয়তো বা একটু মনে হয় পাজলড হওয়া মনে হয় হলাম, আবার সাথে সাথে যখন ভালো ছবি যদি পাওয়া যায় সেই আনন্দে সেই পাজলনেসটাও আর থাকে না, তখন মনে হয় আবার পরের দিন আবার হয়তোবা কখনো কষ্ট করে এলাম ছবি টবিতে দূর, এমন কষ্ট করে আর যাব না, কিন্তু পরের দিন শুনি যে আবার ওই ঘটনা ঘটছে, সবার আগে আমরা চলে যাব। এইটা ঠিক কেমন করে সবার মধ্যে হয় বলে আমার মনে হয় না। যারা এটাকে ভালোবাসে, যারা এর মধ্যে যাপন করে, তাদের মধ্যে এটা হয়। এটা তখন ভয় থাকে না আসলে। এটা এটা আপনি যে অজয়দা বলে এটা খুব খাঁটি কথা বললে, এটা সাংবাদিক যারা হতে চায় অল্প বয়সীদের সঙ্গে আমাদেরও প্রচুর সময় কথাবার্তা বলতে হয়। আমরা তো সে কথাটা বলি, যদি মনে হয় যে তোমার কিছু বলার আছে, তোমার বহু মানুষকে কিছু জানানোর আছে, একমাত্র তখনই এই পেশায় আসার কথা ভেবো। মানে খুব একটা টিভির সামনে ক্যামেরার সামনে বসে পড়লে খুব গ্ল্যামারাস একটা চাকরি, বহু মানুষ তোমাকে দেখতে পাবে, এটার জন্য এই পেশায় এসো না। আর একটা ছোট্ট কথা বলি, কদিন আগে দেখলাম কে একদম কাঁধের পরে একটা ব্যাঙ রেখে ছবি তুলে দিয়েছে, সেটাও তো হচ্ছে। এটা নিয়ে আমরা আলোচনা করেছি অজয় দা, পরে কথা বলবো। অশোক দা, ভয় কাটাও কি করে? আমার মনে হয় যে এই প্রশ্নটা একটু বোকা বোকা, মানে হঠাৎ করে মানে ক্যামেরা কাঁধে থাকলে ছবি তুলতে গেলে আমাদের ভয় লাগে, এটা আমার মনে হয় ভয় লাগলে সাংবাদিক হওয়া যায়, মানে লেখনী সাংবাদিক হওয়া যায়, কিন্তু কোনো চিত্র সাংবাদিক যখন কাজ করে, যারা ফ্রন্টে থাকে, তারা আমার মনে হয় না যে এই ধরনের একটা প্রথম দিকে ভয় টয় পেয়ে তারা কাজ করতে যায়। কেন? ওই ভয়টা থাকলে তারা সেই ধরনের কাজ করতেই পারবে। যিনি প্রশ্ন করছেন তিনি জাস্ট জানতে চান আর কি, যে আমরা যখন এই পরিস্থিতির মধ্যে ঠিক আছে, কিন্তু আমার কথাটা আমি বলছি, সে হচ্ছে যে আমাদের ওইরকম যুদ্ধ চলছে বা বোম ফাটছে, বা এখানে কোনো বউবাজারে বোম ফাটছে, সেখানে গিয়ে একটা ফটোগ্রাফার দাঁড়িয়ে সেই ছবিটা তুলছে। তা আমাদের তো ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে সবসময় ছবি তুলতে হয়, কি আফগানিস্তান, কি সিরিয়া, কি কলকাতা, যেখানেই হোক, যেখানেই ঝামেলা হোক, সবসময় ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আমরা ছবি তুলি। কিন্তু ছবি তোলার সময় আমার মনে হয় না কোনো চিত্র সাংবাদিক যে ভয়ের ব্যাপারটা যদি তার মাথায় কাজ করে, সে কখনো ওই ছবিটা তুলতে, আমরা জানি সেরকম চিত্র সাংবাদিকদের আমরা জানি, তারা কিছুতেই ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে পারবে। এটা সেই জন্যই আমি বলছি যে আমাদের কাছে এটা মানে ক্যামেরা থাকলে, যখন আমাদের কাছে একটা সাবজেক্ট থাকে যেটা দেখাতে যায়। আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে দানিশ এর আগে যেসব ছবিগুলো তুলেছে বা যা হয়েছে, দানিশের সেখানেও অনেক ছবি আছে ওনার মৃত্যু হতে পারত, হয়নি। এখানে গিয়ে মৃত্যু হলো বলে আমরা আজকে এত আলোচনা, এত কাগজ, বড় বড় শোকসভা এসব করছি। কিন্তু দানেশ যেসব ছবি তুলেছে বা আরো অনেক ছবি হয়তো আছে বা তুলতে গেছে, এই ছবির জন্য ওর মৃত্যু হতে পারতো, কিন্তু ও তো মৃত্যুটাকে যদি ভাবতো তাহলে কি এই ছবিগুলো আমাদেরকে এসে দিতে পারতো, বা আমরা কি এই ছবিগুলো দেখতে পারতাম? সত্যি তো পারতাম না। এই বিষয়ে আমি একটা ছোট অভিজ্ঞতার কথা বলে দিই। এখানে জয়ন্ত আছে, জয়ন্তই একমাত্র আমাকে এই ছবিটা দিয়েছিল এবং তুলেছিল। সেটা হচ্ছে দিলীপ জানে, এই বউবাজারে যখন এই ঘটনাটা ঘটে, তখন আমরা খুব এদিক ওদিক হয়ে গেছিলাম। হয়ে গিয়ে আমি দেখছি যে আমার সামনে, আমি একটা চায়ের দোকানের পাশে একটু আরে সব ফটোগ্রাফারকে, কেউ ব্যাংক অফ ইন্ডিয়া, কেউ বউবাজার, মেরে তাড়িয়ে লাঠি দিয়ে গালাগালি করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি একটা চায়ের দোকানের নিচে, মানে ওপরে নিচে চা বিক্রি হয়, ওপরে দোকান, ওই রকম একটা চায়ের দোকানের নিচে আমি ঢুকে গেছিলাম। ঢুকে গিয়ে দেখছি যে অনেকক্ষণ বোম টোম পড়ছে, ব্যাপক হারে পড়ছে, কিছু বুঝতেও পারছি না। তারপর দেখছি হঠাৎ করে একটা ছেলে একটা হাতে একটা রিভলভার নিয়ে সে একটা দরজার কাছে এরকম করছে, টলছে আর বলছে গুলি করে দেবো, আর একটা সার্জেন্ট, একটা মানে পুলিশ আর কি, সে ওকে জোরহাত করে এরকম করে আছে এবং বলছে যে মানে কি একটা কথা বলছে। তা আমি সঙ্গে সঙ্গে ওই ছবিটা তোলার চেষ্টা করি এবং ছবিটা তুলতে সফল হই, কিন্তু ও ফিরে আসার সময় আরো দু একজন আমাকে দেখে নেয় যে আমি ওই ভেতরে রয়েছি। তারপর তারা আমাকে চুলে ধরে টানতে টানতে নিয়ে একটা বউবাজারের বাড়িতে নিয়ে গিয়ে উঠিয়ে দেয়।
আমিও চলে যাই। জয়ন্ত আমার মনে হয় খুব সম্ভবত, আমি ঠিক বলছি কিনা, ব্যাংক অফ ইন্ডিয়া বা বউবাজার ছিল। জয়ন্ত, তুই আমাকে ছবিটা দিয়েছিলিস, আমাকে কতগুলো লোক, এবং তুই বোধহয় প্রণয় শর্মা সবাইকে বলেছিলি যে অশোকদাকে কিন্তু আমরা দেখলাম দূর থেকে যে কতগুলো লোক ঢুকি নিয়ে গেল। হ্যাঁ, যাই হোক, তাই তো, সেটা তারপরে অনেক আমার একদমই তাই, একদমই তাই। হচ্ছে, যদি এবার ধরো এটা হতে পারতো, ওরা আমাকে নিয়ে গিয়ে ওখানে ছড়ি টড়ি ঢুকিয়ে দিতে পারতো, কিংবা প্রচন্ড মারধর করতে পারতো, আমার ক্যামেরা কেউ নিতে পারতো। এখন ঘটনা হচ্ছে যে রিস্ক এবং ভয়, এই সব চিত্র সাংবাদিকরা এরম ভাবে এগুলো মনের ভেতর থেকেই এরম ভাবে এই কাজকর্মগুলো করে। এটা আলাদা ভাবে তখন আমাদের কাছে এরম ভাবে তখন নতুন করে একটা কি ভয় লাগছে লাগছে না, আমরা পরিবেশ পরিস্থিতি বুঝে নিজেদের সামলে নিয়ে এইভাবে কাজকর্মগুলো করি, সোজা কথা। আর এর বাইরে থেকে যদি কেউ কাজকর্ম করে বা আরো বেশি অন্যরকম ভাবে, তারাই কিন্তু দানিশের মতো ছেলেরা হয়, যাদেরকে দেখে আমরা কিন্তু ছবি আমাদের মনে হয় যে এই কিভাবে এই ছবিটা তুললো। আর অজয় একটা প্রশ্ন উঠেছে, আমার মনে হয় সুদীপ্ত, আমরা বারবার নিজেদের অভিজ্ঞতার কাছে যাচ্ছি। অজয় একটা প্রশ্ন তুলেছে যে দানেশের এই ঘটনাটা নিয়ে অনেক নির্বোধ অনেক রকম কমেন্ট হচ্ছে, তুমি জানো যে অনেক সোশ্যাল মিডিয়া অনেক কিছু এটা ওটা হচ্ছে। আমার মনে হয় যে আমরা এবার আলোচনা দানেশের মৃত্যুটা কিভাবে রাজনৈতিক ভাবে কিভাবে এদিক ওদিক হচ্ছে, যদি আমরা দু একটা কথা বলতে পারি তার মনে হয় সেটা মনে একটু ভালো হবে। কারণ অজয় সে প্রশ্নটা আগে একটু রেখেছে যে তারা কি নির্বোধ, যে আমাদের শোষক করতে হবে অবশ্যই। এটা তো অবশ্যই, যেটা দর্শকরা তো সে কথাই বারবার বলছেন যে যে এই যে এটা তো শুধু মৃত্যু নয়, এটা একটা মৃত্যু যার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, যার সঙ্গে আমাদের বোধ জড়িয়ে আছে, আমাদের সামাজিক চেতনা জড়িয়ে আছে, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র কিভাবে দেখছে। যে কথাটা আমি বললাম আগে, যে আমেরিকান প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করেছেন, রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল, ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল দুঃখ প্রকাশ করেছেন, শোক প্রকাশ করেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আমি যতদূর জানি কিন্তু আমি একটা ছোট 1 মিনিট কথা বলছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী শোক প্রস্তাব করেনি, এটা সত্যি আমি জানি না কেন করেনি। যে থ্যাংক ইউ যে আমাদের মুখ্যমন্ত্রী শোক প্রস্তাব করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কলকাতা প্রেস ক্লাব, যাকে আমরা এই মুহূর্তে রিপোর্টার্স ক্লাব বলছি, তারাও কিন্তু শোক প্রস্তাব করে। কালকে তারা একটা বলতে হবে কেন বলতে হবে যে তারা কিন্তু প্রথম দিনের এই ঘটনা ঘটার পরে যখন তাদের একটা বৃক্ষরোপণ হয় হয়, প্রত্যেকটা কাগজে ফোন করে তাদের একটা খবর দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা কিন্তু তাদের ওখান থেকে সেক্রেটারি কর্তৃপক্ষরা এই ধরনের শোক প্রস্তাব কিন্তু সেদিনকে কোনো কাগজে, আমি প্রত্যেকটা কাগজ নিয়ে ইংরেজি বাংলা বেরোই। আচ্ছা, আমি এটা নিশ্চয়ই আলোচনা করবো কলকাতা প্রেস ক্লাব এখনকার যারা কর্তৃপক্ষ, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব যে তারা আগামীকাল অবশ্য একটা প্রতিবাদ পরিকল্পনা রয়েছে। যাই হোক, সেটা পরে কথা বলবো। আমরা যেটা নিয়ে কথা বলতে চাই এবং অনুষ্ঠানটা শেষ করতে হবে এবার, অল্প সময়ের মধ্যে গুটিয়ে আনতে হবে এবার, এটা যে কথা হচ্ছে আর কি, যে জয়ন্তর সঙ্গে একটু কথা বলবো। জয়ন্ত যেটা বলছিল যে কিছু পজিটিভ কথা বলতে চায় আর কি, আফগানিস্তান সম্পর্কে অভিজ্ঞতার কথা। জয়ন্ত সংক্ষেপে, সময় ফুরিয়ে আসছে একদম। হ্যাঁ, আমি 2003 যখন যাই তখন মূলত আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় বাগরাম যাওয়া এবং বাগরাম থেকে আসা। তারপরে দেখি আমি মোটামুটি জানতে পারি ওদের সঙ্গে আমি একটু গল্প করতে ভালোবাসি লোকের সঙ্গে। তো ওখানে যারা লোকাল রিপোর্টার ছিল ওদের সঙ্গে কথা বলছিলাম, তখন আমার খুব ভালো লাগে যে এই মানে বুশকাশি, তারপরে ডগ ফাইট, কক ফাইট। তার মানে আমাকে যেতে হবে কাবুল শহরে। কাবুল শহরটা তো আমি দেখতে চাই, কাবুল শহরটা আমি এসছি, আমি দেখবো না। তো আমি তখন ওদের সঙ্গে একটু গল্পগুজব করে ওদের লোকাল যারা ছিল ফটোগ্রাফার বা যারা রিপোর্টার, তাদের সঙ্গে সহযোগিতা আমি যাই। কিন্তু তখন আমি ওদের সঙ্গে যখন মিট করি, আমাকে কিন্তু ভারতীয় বলে সবাই খুব মানে দারুণ ইয়ে করেছে, এবং ওদের সঙ্গে আমি কথা বলেছি, ওদের কার্পেট তৈরি করে সেই কারখানা নিয়ে গেছে। মানে আমার একটা অপরচুনিটি হয়েছিল যে আমি পুরো কাবুল শহরটা ঘুরেছি। অসাধারণ একটা শহর, অনেক অনেক যুদ্ধ জয়ন্ত একেবারেই তাই। মানে আমি তো সব থেকে বোধহয় খারাপ পরিস্থিতির মধ্যে গেছি ভারতীয়দের পক্ষে, যখন আমাকে তো আফগান সরকার, মোল্লা ওমর, যিনি পরবর্তীকালে অনেক বিখ্যাত হন, তিনি তো আমাকে একদম মানে এক্সিট ভিসা দিয়েছিলেন, আমাকে আফগানিস্তান থেকে বার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরেও কয়েকদিন থেকে আমি চলে এসেছিলাম। তখনও কিন্তু তাদের আফগানিস্তানের সাধারণ মানুষ, তাদের যে ভারত সম্পর্কে প্রীতি, দারুণ দারুণ দারুণ। ভারত থেকে ভারত থেকে যে জিনিসগুলো তারা নির্ভরশীল ছিল, ওষুধ, চিনি, সাইকেলের যন্ত্রাংশ তখন ছিল, এবং ভারতীয় সিনেমা,
অমিতাভ হ্যাঁ, বচ্চন কি করছে? একদম দারুণ। দিব্যা ভারতী বলে একজন অ্যাক্ট্রেস, তখন তার কিছুদিন আগে আমি যখন তার আগে ঘটনাচক্রে মারা গেছিল অস্বাভাবিক পরিস্থিতিতে, সম্ভবত উপর থেকে পড়ে গিয়ে। আমাকে সবাই মানে যে কোনো জায়গায় খেতে গেলে প্রথম জিজ্ঞেস করতে আছে উনি কিভাবে মারা গেলেন, ওনার মৃত্যুটা কি স্বাভাবিক? এটা নিয়ে সকলে আমাকে জিজ্ঞাসা করতে। ভারতীয় সিনেমা, ভারতীয় সংস্কৃতির প্রতি সেখানকার মানুষের এবং সাধারণভাবে ভারতীয় মানুষের প্রতি টান, সেটা কিন্তু কোনো তালিবান কেউ কোনো সরকার মুছে দিতে পারবে না। দেশে বলেন ভালো। একদমই তাই। এই একটু জাস্ট বলি, সেটা হচ্ছে যে আমার আজকে লেখার মধ্যে আমি লিখেছি যে আমরা যখন বিকেলের দিকে বিশেষ কাজ থাকতো না, তো আমরা চিকেন স্ট্রিট বলে ওখানে একটা রাস্তা আছে যেখানে বেসিক্যালি খাবার রেস্টুরেন্ট পাওয়া যায়। হ্যাঁ, তো সারা রাস্তায় রোস্টের গন্ধ, মানে সব দোকানে রোস্ট হতো এবং বিকেলবেলা আমরা অনেকে মিলে যেতাম। তা আমার মনে পড়লো যে ওইখানে আর বাঙালি তো আফগানিস্তানে যাওয়ার আগে একবার মুস্তাফ আলী পড়ে ফেলে, মুস্তাফ আলী পরেই আর যাই হোক। তা আমার মনে আছে ওই আড্ডায় মুস্তাফ আলী নিয়ে গল্প হয়েছে এবং মুস্তাফ আলীকে ওখানকার লোক জানে। মানে আমি আমি অবাক হয়ে গেছিলাম যে লোকেরা মুস্তাফ আলীকে এখানে জানে। হ্যাঁ, মুস্তাফ আলীকে জানে এবং রবীন্দ্রনাথের গান আলোচনা হয়েছে ওই রাস্তায়। আমি বলতে চাইছি এই কারণে যে ব্যাপারটা এরকম হয়তো আরো অনেক নেমে এসছে, কিন্তু এরকম ছিল না। তার আগে হয়তো আরো ভালো ছিল, কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। আফগানিস্তান মানে শুধুমাত্র বোমার ইয়ে ছিল না, এই হচ্ছিল এটা বলছি। দিলীপ বলো, বলো দিলীপ। আবার শুরু থেকে বলো। হ্যালো, আমার যেটা ছিল কাবুলে তালিবানদের মানে যেসব করেছিল, বন্ধ করেছিল সিনেমা, রেডিও, পাখি পোষা, তারপরে মার্কেটটাকে মানে ওরা যেভাবে কন্ট্রোল করতো তাতে লোকজন যেতেও পারতো না। কোনো মেয়ে তার স্বামী না হলে বা ছেলের সঙ্গে না থাকলে ঠিক মতো করতো, বেদ দিয়ে মারতো। তোমার ওই স্টেডিয়ামে লোককে মেরেছে ওরা, করেছে আর সবাইকে লোক খুব জড়ো করে ওরা স্টেডিয়ামে একজন লোককে ইট দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে, এরকম ধরনের আর কি। তা সে হয়তো সামান্য চুরি করেছে বা কিছু এরকম একটা ব্যাপার আর কি। তো দিস আর দ্য থিং। আমেন্দ্র সিং যদি পড়া যায় তো আরো ভয়ঙ্কর আর কি। আমি কিছুটা পড়েছি, আমি তাই বলছি। এবং আমি গিয়ে দেখেছি যে স্টেডিয়াম গুলো দেখেছি, তারপরে খেলা ফিরে আসে, মানে ফুটবল, ক্রিকেট কি নয়। ক্রিকেটের একটা ছেলে আমাদের এখানে এখানে প্র্যাকটিস করে, নয়ডায় ওরা প্র্যাকটিস করে, এবং ওরই একটা ছেলে এখন প্রচন্ড মানে আমাদের ইন্ডিয়ান বিভিন্ন টিমের হয়ে খেলে। এবং সেই সব যে ফিরে এসছে, এটা একটা ভীষণভাবে একটা মানে প্রমাণ যে মানুষকে সাপ্রেস করে রাখা এবং ধর্মন্ধতা, দিস ইজ গোয়িং টু বি এটা করেছে আর কি। বলা যায় এটা বাইরে বেরিয়ে এসছে। এখন ব্যাপারটা হচ্ছে আজকের তালিবান আর সেখানকার তালিবান দুটো কিভাবে কাজ করবে, আই হ্যাভ নো আইডিয়া, নোবডি হ্যাজ নো আইডিয়া। তালিবান এরা হচ্ছে কমপ্লিটলি ভীষণ ভাবে ধর্মান্ধ একটা আর তার মধ্যে ট্রাইবাল প্রবলেম, তার মধ্যে পাঠান আছে, অমুক আছে, তমুক আছে, তাজিকিস্তান আছে, তাজিক আছে, উজবেক আছে, বিভিন্ন দেশ রয়েছে। আমি একটা কথা বলি যে এরা না প্রত্যেকটা সময় এদের নিজস্ব সোলজারকে ওরা পোষে আর কি, রাখে। যেরকম দোস্তম ছিল বা ইব্রাহিম ছিল হেরাতে, এরকম বেশ কিছু লোকজন ওরা থাকে। ওদের বলা হয় যে আমি ফিরছি তোমার বাল্ক থেকে ট্রেনে, এই ফ্লাইটে, মাজার শরীফ থেকে এয়ারপোর্টে আমি এসেছি, চেক ইন করেছি, আমি উঠেছি, ফ্লাইট অ্যাবাউট টু টেক অফ, হঠাৎ করে ফ্লাইটটাকে দাঁড় করানো হলো। ক্যান ইউ ইমাজিন? এই দাঁড় করানো হলো, সিঁড়ি লাগানো হলো, ফটফট ফটফট করে প্রথমেই প্রায় 8 জন AK-47 নিয়ে 8 জন লোক ফ্লাইটে। তারপরে দেখলাম কোলে বাচ্চা নিয়ে আরো 3 জন মহিলা এবং একজন, সে হচ্ছে অ্যানাদার ওয়ার্লড। তো প্রশ্নটা হচ্ছে যে আমরা তো তখন ভয় কাঁপছি আর কি, যে এই কোথায় মানে ধরে ধরে লোককে গুলি করবে কাউকে আর কি। রিয়েলি মানে ইটস এ ভেরি মানে আর কি টেরর বলতে গেলে। তারপরে সেই ভদ্রলোককে পাইলট বললো যে আই এম নট গোয়িং টু টেক অফ আনলেস ইউ নো, মানে তোমার এই দেহরক্ষী গুলো আছে না নামালে আমি টেক অফ করবো না, হোয়াট এভার ইউ ক্যান ডু। তারপরে সন্ধ্যেবেলায় ফ্লাইট টেক অফ করলো, ওকে নামিয়ে দিয়ে ওদের ওই সিকিউরিটিকে নামিয়ে দিয়ে ফ্লাইট টেক অফ করলো। সে তো টেক অফ করলো, এবারে কি হচ্ছে, পাহাড়ের মাঝখান দিয়ে একটা সার্টেন হাইটে যেতে হয়, তো পাখাগুলো বড়, তো একবার মনে হচ্ছে এদিকে লাগছে, একবার মনে হচ্ছে এদিকে লাগছে। এক ভয়ঙ্কর ফ্লাইট ছিল আমার মনে আছে আর কি। এরকম ধরনের ঘটনা আচ্ছা ঘটতেই থাকে আর কি, মানে প্রচন্ড আর কি। এবং ওখানে আমি লোকজনের সাথে মেলামেশা করেছি, খুবই ভালো লোকজন,
অফার করবে চায়ে, হ্যাঁ চায়খানায় গেলে চায়ে। তো যদি তুমি ল্যাঙ্গুয়েজটা জানো ভালো, যদি না জানো তুমি চলে যাবে, ও হয়তো ভাববে যে ঠিক আছে ওর কাছে কিছু যায় আসে না। কিন্তু রাত্রি আমি 9টার দেখেছি সময়, অল্প অল্প বিস্তর হিন্দি, অন্তত শহরগুলোতে, কাবুলে, হ্যাঁ বাংলাদেশের যে অল্প বিস্তর হিন্দি উর্দু মিশিয়ে চলে যায়, because মানে ওরা তো কাজ চলে যায়। আমাদের ভারতবর্ষে প্রায় 1.5 লাখ লোকের মতো রয়েছে, মানে আফগানিস্তানের বিভিন্ন, ওরা আসে যায় প্লাস থাকে, এবং সেই ক্ষেত্রে ওরা হিন্দি অনেকটাই শেখে। এবং এমন হয়েছে যে আমাদের কাছে দৌড়ে এসছে আমাদের ক্যাম্পে যে 2-3 জন লোক যে আমির খান নাকি মারা গেছে, হ্যাঁ সেই খবর আমরা জানি কিনা আর কি। তারপর এটা কনফার্ম করতে হলো, সিনেমা সিনেমা স্যাটেলাইট ফোনে কনফার্ম করতে হলো। বলিউডের তখন ওরা, সিনেমার, বম্বে সিনেমার সাংঘাতিক কি প্রভাব, হ্যাঁ সাংঘাতিক প্রভাব। ভীষণ একটা মানে এটা, আর ওদের কালচার হচ্ছে রিয়েলি মানে আমি আমরা একদিন আমরা বাড়িতে আমরা গেলাম। এই টোনে আলোচনাটা শেষ করি, এই সুরি আলোচনাটা শেষ করি যে তালিবান থাকবে। আহ হুম, কাজ করতে গিয়ে দানিশ সিদ্দিকীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক, কিন্তু তা সত্ত্বেও সাংবাদিকরা এই পরিস্থিতিতে কাজ করে। অসুবিধা কিছু বলতে চাও সংক্ষেপে? হ্যাঁ, আমি একটু বলতে চাইছি। ব্যাপার হচ্ছে যে আমি একটু রাজনৈতিক ভাবে বলতে চাইছি, সেটা হচ্ছে যে তালিবান এবং আফগানিস্তান, তালিবানরা স্বীকার করেছে আজকে সব কাগজ এবং সব জায়গায় ঘেটে আমি যেটা পড়লাম, যে ওদের কাছে কোনো খবর ছিল না যে দানিশ ওদের সাথে আছে বা কাজ করছে। ওরা যদি ওরা ওদেরকে জানায়। আফগান তারাও এটা বলেনি যে আমরা জানাইনি কি জানিয়েছি। আমার কাছে আমি একটা প্রশ্ন রাখছি যেটা রাজনৈতিক ভাবে, সেটা হচ্ছে কি সত্যি যে যারা ওখানে তোমরা গেছো জানতে পারে যে যখন একটা স্পটে যাওয়া হয় তখন সাংবাদিক থাকলে উভয় পক্ষই জেনে থাকে যে ওদের বা এদের কোনো একটা দিকে কোনো প্রেস লোকজন আছে। আমার রাজনৈতিক প্রশ্নটা হচ্ছে আফগান যাদের সাথে দানেশ ছিল এখনো অবধি তারা কিন্তু স্বীকার করেনি যে আমরা তালিবানকে বলেছিলাম। তালিবান কিন্তু বলে দিয়েছে যে আমাদের কাছে কোনো খবর ছিল না যে ওদের ওখানে কোনো একটা সাংবাদিক আছেন এবং ওদের সাথে কাজ করছে। আমি এই প্রশ্নটা রেখে দিলাম, যে এটা বড্ড রাজনৈতিক মনে হয়েছে। আগামী দিন নিশ্চয়ই আমরা এটা বুঝতে পারবো যে কেন এর আগেও একটা আমেরিকান সাংবাদিককে যখন মেরে ফেলা হয়েছিল, রয়টার্সে গিয়ে আমেরিকান লোকজনকে বিক্ষোভ দেখিয়েছিল, এই পুরোটাই কিন্তু একটা অজয় প্রশ্নটা তুলেছিল রাজনৈতিক ভাবে একটা সরু একটা ইন্ধন একটা দেখা যাচ্ছে। এবং তার সাথে আমি লিঙ্ক করছি যে আমাদের মোদী বাবু চুপ করে বসে আছে, কোনো কিছু বলছেন না। সেটা অন্য প্রশ্ন। আমি তাহলে একটু দেশ কল্যাণ, যেহেতু প্রশ্ন তুললে তখন দেশ কল্যাণের কাছে আমি একটু বলবো আর কি, তো তোমাকে রেসপন্ড করতে বলবো। দেশ কল্যাণ আমি তোমাকে বলছি, অসংখ্য তুমি এটা ঠিকই বললে যে তালিবানরা বলেছে তারা জানতো না। যাদের সঙ্গে যে আফগান সরকারি যে বাহিনীর সঙ্গে ছিল, তাদের সঙ্গে তালিবানদের আদৌ কোনো কমিউনিকেশন আছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। এবং আমি নিজে যেটা বললাম, ওই যে যেটা বললাম যে দাঙ্গার সময় রাস্তার মাঝখান দিয়ে দুহাত তুলে চলা, দুহাত তুলে আমরা পরিষ্কার হয় দুহাত দুপাশে দুলিয়ে চলা, যে আমার হাতে কিছু নেই, আমার হাত পকেটে ঢোকানো নেই, আমার কাছে কোনো অস্ত্র নেই, আমি কাউকে ক্ষতি করতে চাই না, সেই বার্তাটা দেওয়া আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা বললে অসুবিধা রাজনৈতিক প্রশ্ন বটে, একই সঙ্গে সাংবাদিকের নিরাপত্তার প্রশ্নও বটে আমার দিক থেকে। মোর সেফটি পয়েন্ট আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে এমবেড যখন কেউ হয়, যখন কোনো বাহিনীর সঙ্গে কেউ এমবেড হয়, তখন সেই বাহিনীর এটা একটা প্রোটোকল যে সেই বাহিনী ওই যে এমবেডেড তার সম্বন্ধে তাকে তার সুরক্ষা এবং তার কমিউনিকেশনটা সে জারি করে, সে চালু রাখে। এটা জেনারেলি একটা হয়। তো আমি এই ক্ষেত্রে কি একদম গ্রাউন্ড রিয়েলিটি কি আমি জানি না, কিন্তু এটা ঘটনা আজকে আমি কিছু ফেসবুক দেখা এবং এতে মনে হচ্ছে যে এই যে একজন সাংবাদিককে তাকে খানিকটা জোর করে তাকে তার রাজনৈতিক পরিচয় তৈরি করা, তারপরে তাকে মানে সোশ্যাল করা, মানে কর্নার করা, এই সমস্ত দেখে কেমন যেন মনে হচ্ছে যে এর মধ্যে কোথাও কি কোনো লিঙ্ক রয়ে গেছে। আমি যেহেতু আমি জানি না আসলে ঘটনাটা কিরকম ছিল, কিন্তু দেখে একটা তৈরি হচ্ছে যে আমি অনেকগুলো পোস্ট দেখলাম যাতে একটা অদ্ভুত একটা ইনস্টিগেশন রয়েছে। মুশকিলটা হচ্ছে যে আমি একজন সাংবাদিক, সে তাকে খুব
খুব জোর করে পার্টিজান করে দেওয়া, জোর করে কোনো একটা আমাদের দেখে তো দেশদ্রোহিতা তকমা দেওয়া খুব সহজ, সেটা দিয়ে দেওয়া, এটা কিন্তু একটা সন্দেহের দিকেই যায়, এটা একটা সন্দেহের দিকেই যায়। এক্স্যাক্টলি কি ঘটনার ওইখানে আমি যেটা বলছি দেশ কল্যাণ, এটা হচ্ছে আমার কাছেও এটা প্রশ্ন রয়ে গেছে যে এই কমিউনিকেশনটা পরিষ্কার করে ছিল কিনা, এবং তালিবানদের আমি যতটুকু দেখেছি, তোমরাও দেখেছো, তারা কতটা অর্গানাইজড। মানে তালিবান কমান্ডারের কাছে একটা কথা শুনেছে, মানে তার যে 16-17 বছর বয়সের যে ছেলেগুলো হাতে অস্ত্র নিয়ে ঘুরছে, তারা সেটা আদৌ জানে কিনা, ফায়ার করার যে আনন্দ বাচ্চাদের পক্ষে, বাচ্চাই বলছি, টিনেজার তারা, প্রাপ্তবয়স্ক নয়, তারা যে গুলি চালানোর আনন্দ তারা যখন পেয়ে যায়, অনেক কিছু, অনেকগুলো বিষয় আছে এর মধ্যে। যেমন খুব বেশি রাজনীতি বাদ দিয়ে কোনো কিছু হয় না, আবার খুব বেশি এর মধ্যে একটা একেবারে খুব গভীর কোনো পরিকল্পনা ষড়যন্ত্র আছে, তাও নাও হতে পারে। আমরা বলছি সমস্ত 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 সম্ভাবনাই খোলা থাক। একই সঙ্গে এইটাও আমরা মনে করি যে একজন চিত্র সাংবাদিক, তিনি তার কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। আজকে হয়তো এই আলোচনায় তার কাজ সম্পর্কে আলোচনা করে আমরা তাকে একটু শ্রদ্ধাই জানালাম, না হয় আমরা সকলে একসঙ্গে মিলে স্মরণ করলাম তার কাজ। এটাই বোধহয় আমাদের দিক থেকে আমাদের কর্তব্য আমরা পালন করলাম। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আলোচনা থাকার জন্য। দানেশ কিন্তু এখানে আসছে না, ইন্ডিয়াতে।